প্রথমে স্টার্ট করব হিট দিয়ে। হিটের ফার্স্ট আসবে থার্মোমিটার। থার্মোমিটারের বেসিক ফর্মুলা কি? এটা এস মাইনাস ফ্রিজিং পয়েন্ট ডিভাইডেড বাই বয়লিং পয়েন্ট মাইনাস ফ্রিজিং পয়েন্ট ইকুয়াল টু C/100। সেটা কি? ডিগ্রি সেলসিয়াস। এবার ধরে নে ফ্যারানাইট স্কেল আছে, তো ফ্যারানাইট স্কেলে কি হবে? ফ্যারানাইট স্কেলে ধরে নে এস এর ভ্যালু কী হয়ে গেল? এসটা মানে র্যান্ডম স্কেল। এস দিয়ে আমি শুভজিতের স্কেলও বানাতে পারি, এস ফর শুভজিৎ স্কেল। ফ্যারানাইট বলে একজন সায়েন্টিস্ট ছিল, সে বললো আমি ফ্যারানাইট স্কেল বানাবো। আর ফ্যারানাইট স্কেলের যে ফ্রিজিং পয়েন্টটা ছিল সেটা ছিল 32, মানে 32 স্টার্টিং পয়েন্ট ছিল, আর টোটাল গ্যাপ ছিল 180। ইনিশিয়াল স্টার্ট হয়েছিল 32, মানে ও ধরে নিয়ে এমন একটা স্কেল বানিয়েছে, একটু টেম্পারেচার বেড়ে গেলেই পারদের, থার্মোমিটারে কি হয়, থার্মোমিটারে একটা পারদ আছে, পারদের টেম্পারেচারের জন্য ইনিশিয়াল যে থার্মোমিটারটা ছিল এরকম একটা দেখতে থাকতো। এবার পারদটা কোথায় থাকতো বলতো? পারদটা থাকতো এই কন্টেনারের ভিতরে। ভিতরে যদি আমি হিট করে দিই তাহলে পারদটা উঠে যাবে। এবার ওর মেজার ভ্যালু দেখে আমি বুঝে যাবো 98.5 ডিগ্রি ফ্যারানাইট বা ডিগ্রি সেলসিয়াস যাই হোক না কেন, তো ওটা আমরা দেখে বুঝে যাচ্ছি। এরকম দাগ কাটা থাকে, পারদটা যতটা উঠবে তত ডিগ্রি সেলসিয়াস তোর জ্বর, বাংলা কথা বুঝে গেল? আচ্ছা, তো এরকমই কে বলেছিল? ফ্যারানাইট বলছিল, যে বলছিল আমার ফ্রিজিং পয়েন্ট কত? ওর ফ্রিজিং পয়েন্ট ছিল 32 ছিল, আর হচ্ছে বয়লিং পয়েন্ট কত ছিল? 212। মানে জল গরম হয়ে বাষ্প হয়ে যাবে, তখন ফ্যারানাইট স্কেলের ওই পারদটা কোথায় যাবে? 212-তে। আর জল যখন বরফ থেকে জাস্ট জল হলো তখন ওর স্কেলটা কোথায় থাকবে? 32-এ। তো 212 মাইনাস 32 এর ভ্যালু কত এলো? C/100। তো এর জন্য একটা ফর্মুলা তৈরি হয়ে যায়। এফ এর ভ্যালু এখন কি হয়ে যাবে? ফ্যারানাইট বানিয়েছে, শুভজিৎ তো বানায়নি, তাহলে ফ্যারানাইট স্কেল, তো F মাইনাস 32 ডিভাইডেড বাই 180 ইকুয়াল টু C/100। এটাকে আর একটু সলভ করলে আসছে F মাইনাস 32 ডিভাইডেড বাই 9 ইকুয়াল টু C/5। 20 দিয়ে ডিভাইড করে দিয়েছি। এবার কোনো দিন এক্সামে বলছে যে ফ্যারানাইট স্কেলের ভ্যালু, একটা কোশ্চেনই দেওয়া যাক। কোশ্চেন দিয়েছে, এখানে আর গন্ডগোল করবো না, এটা কোশ্চেন এখান থেকে করে নিই। সি এর ভ্যালু 40 ডিগ্রি সেলসিয়াস। কোশ্চেনে জিজ্ঞেস করেছে এফ এর ভ্যালু কত হবে? 40 ডিগ্রি সেলসিয়াস ফ্যারানাইট স্কেলে কত ভ্যালু দেখাবে? C/5 ইকুয়াল টু F মাইনাস 32 ডিভাইডেড বাই 9, ফর্মুলাটা ছিল। সি এর ভ্যালু 40 বসিয়ে দে, 40/5 ইকুয়াল টু F মাইনাস 32 ইন্টু 9, তাহলে 5 and 40 8 হয়ে গেল। 8 নং 72, 72 প্লাস 32 ইকুয়াল টু এফ এর ভ্যালু। তো এফ এর ভ্যালু কত আসছে? 104। এবার হট করে এটা হয়ে গেল, বুঝলি তো? এবার বলছে একজন রামশ্যাম যদু মধু একজন আছে, একজন রাম বলে একজন সায়েন্টিস্ট ছিল, সে বলল যে আমি একটা স্কেল বানিয়েছি, তার ফ্রিজিং পয়েন্ট কত? ফ্রিজিং পয়েন্ট 54 FP ফ্রিজিং পয়েন্ট, আর বয়লিং পয়েন্ট বলছে 214 বয়লিং পয়েন্ট। কোশ্চেনে জিজ্ঞেস করেছে রিলেশন বিটুইন সেলসিয়াস স্কেল অ্যান্ড রাম স্কেল। রামের স্কেল আর সেলসিয়াস স্কেলের মধ্যে রিলেশনটা কি হবে? আবার এরপর এরকম কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে 0 ডিগ্রি সেলসিয়াসে রাম স্কেলের ভ্যালু কত হবে? ফার্স্টে রিলেশনটা বার কর, তারপরে 0 ডিগ্রি সেলসিয়াসের জন্য রাম স্কেল বার কর। আর একটু কোশ্চেনটা টাফ করে দেবো, এটাকে 10 করে দে। 10 ডিগ্রি সেলসিয়াস 54 মাইনাস R মাইনাস 54 ডিভাইডেড বাই, দেখছি 214 মাইনাস 54 ইকুয়াল টু C/100। তো R মাইনাস 54 ডিভাইডেড বাই 160 টু C/100, এটাই রিলেশন। এটাকে সিম্পলিফাই করলে করবি, একটা জিরো কাটছে, তাহলে এটা কী বেরোলো? C/5 ইকুয়াল টু R মাইনাস 54 ডিভাইডেড বাই 8 হয়ে যাচ্ছে। তো সি এর ভ্যালু 10 হয়ে গেলে এটা 2 হয়ে যাবে। ওকে, 10/5 ইন্টু 8 প্লাস 54, এটা হয়ে গেল আননোন একটা স্কেলের ভ্যালু, রাম স্কেল। তো রাম স্কেলের ভ্যালু কত আসছে? 5 2 16
70, ওকে। এইভাবে কোশ্চেন দিতে পারে। চলো, কিছু বেসিক জিনিস জানতেই হবে চ্যাপ্টারটা স্টার্ট করতে গেলে। সেটা হচ্ছে প্রেশার। প্রেশার কি হয়? ফোর্স বাই এরিয়া, ওকে। বাট ফোর্সটা কি হতে হবে? পারপেন্ডিকুলার টু দ্য সারফেস হতে পারে। এটা ধরে নে 10 নিউটন, আর এটা হচ্ছে একটা এরিয়া আছে 5 মিলিমিটার স্কোয়ার, ওকে। 5 সেন্টিমিটার স্কোয়ারই দিয়ে দেয়। তাহলে 10 নিউটন ফোর্স যদি এই সারফেসের উপর পড়ে অ্যাট এ অ্যাঙ্গেল অফ 37 ডিগ্রি, কোশ্চেনে প্রেশারের ভ্যালু কত হবে? প্রেশারের ফর্মুলা হচ্ছে, প্রেশারটা কি হয়? প্রেশারটা হচ্ছে ফোর্সের একটা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, যেটা সারফেসের সঙ্গে 90 ডিগ্রি হতে হবে। তাহলে এই 10 নিউটনের হ্যাঁ 1.2, দেখা যাক এই অ্যাঙ্গেলটা কত, দরকার নেই। এটা হয়ে গেল 10 sin 37। 10 sin 37 এর ভ্যালু কত হয়? 10 ইন্টু 3/5, তার মানে এটা হলো 6 নিউটন। তো 6 নিউটন, তো প্রেশার ইকুয়াল টু 6 ডিভাইডেড বাই এরিয়া। বাট এরিয়াটা এটা নিউটনে আছে আর এরিয়াটা সেন্টিমিটার স্কোয়ারে আছে। তাহলে আমাকে কিসে নিতে হবে? দুটোকে এসআইতে নিতে হবে অথবা সিজিএসে নিতে হবে। তো 6/5 সেন্টিমিটারটাকে মিটারে নিতে গেলে 10⁻⁻² করতে হবে, আর পাওয়ারে হোল স্কোয়ার থাকে সেন্টিমিটার স্কোয়ার, তার জন্য এটা হয়ে যাবে নিউটন পার মিটার স্কোয়ার হয়ে গেল। অ্যান্সার কত হয়ে গেল? 6/5 ইন্টু 10⁻⁴ নিউটন পার মিটার স্কোয়ার। তার মানে তুই ভাব, প্রেশারটা কি খুব একটা বেশি দিয়েছিলি, বাট এরিয়াটা খুব কম ছিল, তার জন্য ভ্যালুটা দেখতে পেয়েছিস 6/5 ইন্টু 10⁻⁴, পাগলের মতো বেড়ে গেছে। তার মানে এরিয়া কমলে কি হবে? প্রেশার বাড়বে। এবার কতগুলো জিনিস দেখে নে। ফার্স্ট হচ্ছে 1 নিউটন পার মিটার স্কোয়ার। এটাকে যদি আমি মিলিমিটারে কনভার্ট করি, এটা হয়ে যাবে 10⁶ নিউটন পার মিলিমিটার। এখানে কি হয়ে যাবে? একটা মাইনাস হয়ে যাবে, 10⁻⁻6 নিউটন পার মিলিমিটার স্কোয়ার হয়ে যাবে। বুঝতে পারলি? প্রুফ দেখাতে হবে। ধরে নে 1 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, তাহলে মিলিমিটারটাকে মিটারে নিতে গেলে 10⁻³ করতে হয়। তো এর জন্য আমরা কি লিখি? এর জন্য অ্যাকচুয়ালি আমরা লিখি 1 নিউটন পার মিলিমিটার স্কোয়ার কি হয়? 10⁶ নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা, আর নিউটন পার মিটার স্কোয়ার ইউনিট কি? এটাকে আর একটা নাম দেওয়া হয়, যার নাম পাস্কেল। আর 10⁶ মিলেটা হয়ে যাচ্ছে মেগা পাস্কেল। তো 1 নিউটন পার মিলিমিটার স্কোয়ার ইকুয়াল টু 1 মেগা পাস্কেল। ডাইরেক্ট জিজ্ঞেস করতে পারে বা কোনো কোশ্চেনে অ্যাপ্লাই করতে পারে এটাকে দিয়ে। আর একটা ইউনিট আছে, সেটা হচ্ছে এটিএম। 1 ATM ইকুয়াল টু 1.013 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। এটাকে লোকে ডাইরেক্টলি 10⁵ লিখে দেয়, ওকে। 1 ATM প্রেশার মিন্স 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। এটিএমটাকে আমি 1 বারও লিখতে পারি। 1 বার সেই বার নয়, এটা হচ্ছে প্রেশারের বারের ইউনিট। প্রেশারের ইউনিট হচ্ছে বার। সেম, শুধু এক হালকা ডিফারেন্স থাকে। 1 ATM ইকুয়াল টু 1.013 বার, ওকে। তো 1 বার ইকুয়াল টু এক্স্যাক্টলি 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। বাট ওখানে একটু তো একবারে মনে রাখবি এক্সামের জন্য, কোনো চাপ নেই, 10⁵। তো আর কিছু দরকার আছে? ভলিউম রেসপেক্টিভলি কোশ্চেন করতে গেলে প্রেশার, ভলিউম, আর একটা জিনিস আছে সেটা হচ্ছে ডেনসিটি। তিনটে ঝামেলা করবে। তো ভলিউম ট্রান্সফরমেশন 1 লিটার ইকুয়াল টু কত মিটার কিউব? 1 লিটার 1 মিটার কিউব। 1 মিটার মানে অনেকটাই বড় লেন্থ। 1 মিটার কিউ ইকুয়াল টু 1 ডেকামিটার কিউব। হ্যাঁ, আর 10⁻³ সিসি,
10⁻³ সিসি সেন্টিমিটার কিউ, সিসি মিনস সেন্টিমিটার কিউ। তাহলে মিটার কিউ নিতে গেলে কি হবে 10⁻³ মিটার কিউ। সেন্টিমিটার থেকে দেখ মিটারে আনছি, তাহলে সেন্টিমিটার থেকে মিটার আনতে গেলে কি হয় -2 ওর হোল কিউ, তাই না? দেখ -3 চলে আসছে। ওই আমরা ওই বলে না 100 সিসির বাইক কিনেছি, 100 সিসি 1000 সিসি, BMW নতুন কার বাড়ি করেছে 1000 সিসি 12,000 সিসি। তো 1000 সিসি মানে কতটা হবে, 1 লিটারই হবে, বোঝা যাচ্ছে? 1000 সিসি মানে 1 লিটার। আর মিটার কিউ তো বিশাল বড় লেন্থ, মানে 1 মিটারটা অনেকটাই বড়। এবার ওরা একটা কিউব তৈরি করছিস, মিটার কিউব মানে কি একটা কিউব, ওখানে তো 1000 লিটার জল ধরে যাবে, বোঝা যাচ্ছে ব্যাপারটা? এটা ডিএম কিউ, ঠিক আছে, ডিএম কিউ। ওটা কাজে লাগবে না, কাজে লাগবে এই দুটো রিলেশন, সিসি অ্যান্ড মিটার কিউ। আর অ্যাড্রেস মিনস 1 মিটার কিউ ইকুয়াল টু 10⁻³ লিটার, আর 1 লিটার ইকুয়াল টু 10⁻³ মিলিলিটার। এটা তো বেসিক। ওকে, ভলিউম হয়ে গেল। নেক্সট ডেন্সিটি। ডেন্সিটি দেখ, ডেন্সিটি কি রো ইকুয়াল টু মাস বাই ভলিউম। আচ্ছা, তো রো এর একটা ইউনিট লিখলাম, সেটা হচ্ছে সেন্টিমিটার মাস মানে কেজি, কেজি পার মিটার কিউ। এটা কি ইউনিট, এসআই ইউনিট। আর একটা ইউনিট কি হতে পারে, সিজিএস ইউনিট, গ্রাম পার মিটার কিউ, সেন্টিমিটার কিউ। দুজনের মধ্যে রিলেশন আমরা এবার বার করব। দেখ, গ্রাম পার সেন্টিমিটার কিউ ইকুয়াল টু কি লিখতে পারি, 10⁻³ কেজি ডিভাইডেড বাই 10⁻² হোল কিউ মিটার কিউ। ওকে, তো 1 গ্রাম পার সেন্টিমিটার কিউ ইকুয়াল টু কত হচ্ছে, 10⁻³ উপরে কত যাচ্ছে -+6 কেজি পার মিটার কিউ। তো দেখতে পাচ্ছিস 10⁻³ কেজি পার মিটার কিউ। আচ্ছা, এসআই ইউনিটটা ছোট হয়ে যায়, হ্যাঁ ডেন্সিটি তো হয়ে যায়। আমরা 1 মিটার ইকুয়াল টু কি লিখি 100 সেন্টিমিটার অলওয়েজ, তারপর আবার লিখি 1 নিউটন ইকুয়াল টু 10⁵ ডাইন। তো এইগুলোতে কি হয়, নিউটন এসআই ইউনিটটা অলওয়েজ বড় হয়, শুধুমাত্র ডেন্সিটিতে কি হয়ে যায়, ডেন্সিটিতে ছোট হয়ে যায়, মানে তখন কে জিতে যায়। এই যে ডেন্সিটি লিখেছি এটা হচ্ছে ওয়াটারের ডেন্সিটি, ডেন্সিটি অফ ওয়াটার ইন সিজিএস, ডেন্সিটি অফ ওয়াটার ইন সিজিএস কত হবে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউ। অনেকে বলে ওয়াটারের ডেন্সিটি 1, বাট ওর সঙ্গে ওকে বলতে হবে যে ওর ইউনিটটা কিন্তু গ্রাম পার সেন্টিমিটার কিউ নয়, ঝামেলা হয়ে যাবে। এই যে ওয়াটারের এত সুন্দর একটা ভ্যালু, এই ভ্যালুর জন্য আমরা রিলেটিভ ডেন্সিটিতে ওয়াটারকে বেস করব, মানে যে কোনো জিনিসের আমি ডেন্সিটি বলতে পারি ওয়াটারের রেসপেক্টিভলি। ডেন্সিটি অফ অয়েল উইথ রেসপেক্ট টু ওয়াটার, উইথ রেসপেক্টের বলার কারণ কি, মানে এই দুজনকে যদি আমি ডিভাইড করি, ধরে নিয়ে 2 পেয়ে গেলাম, মানে অয়েলের ডেন্সিটি দ্বিগুণ অফ ডবল ওয়াটারের ডেন্সিটি থেকে, এর জন্য আমরা এটাকে কি বলি রিলেটিভ ডেন্সিটি। ওকে ওকে ওকে, এর নাম কি রিলেটিভ ডেন্সিটি। কতগুলো ভ্যালু আর জানার দরকার আছে। ডেন্সিটি অফ আইস, আইসের ডেন্সিটি সিজিএসে কী হবে 0.9 গ্রাম পার সেন্টিমিটার কিউ। খুব একটা ইম্পর্টেন্ট না, বাট জেনে রাখলে কোনো ক্ষয়ক্ষতি নেই। বাট এটাতে তোকে ফিল করে যে আইস একটা সলিড, আইস একটা কি, আইস একটা কি সলিড। সো সলিডের ডেন্সিটি কমে গেল, হ্যাঁ সলিডের ডেন্সিটি কি হবে কমে যাবে, লিকুইডের ডেন্সিটি বেড়ে যাবে। পৃথিবীতে শুধুমাত্র একটাই লিকুইড আছে, পৃথিবীতে শুধুমাত্র একটাই লিকুইড আছে, সেটা হচ্ছে ওয়াটার, যার সলিডের ডেন্সিটি লিকুইডের থেকে কম হয়, তার জন্য আইস জলে ভাসে। একটা কন্টেনারে বরফ ঢেলে দিলে বারে গেছিস, হ্যাঁ তাহলে আর কি করে জানবি। দেখ এখানে একটা আইস ঢেলে দিয়েছে, আইসটা কি নিচে ডুবে যায় না, হ্যাঁ তার মানে ওই যে বাউন্সি বলে ফ্লুইড আমরা পড়বো, বাউন্সি একটা জিনিস উপরে ভাসবে ফ্লোট করবে, তার একটাই কন্ডিশন যে লিকুইডের ডেন্সিটিটা কি হতে হবে
বেশি হতে হবে সলিডের ডেন্সিটি থেকে, নাহলে ভাসবে না। ওই যে এইচ সি ভার্মা বলেছিল না, पत्थर तो डूबा अपनी डेंसिटी की वजह से, इसमें पानी का क्या कसूर था। और যেদিন রিটার্ন নিয়েছিল এইচ সি ভার্মা সেদিন এটা বলে রিটার্ন নিয়েছিল। ওকে ওকে, এগুলো হয়ে গেল। রিলেটিভ ডেন্সিটিটার ফর্মুলা লিখে দেবো। তো অয়েলের ডেন্সিটি আমি যদি চাই কোশ্চেনে, তাহলে আমি কি লিখবো? রিলেটিভ ডেন্সিটি ইন্টু ওয়াটারের ডেন্সিটি। ওকে, তার মানে রিলেটিভ ডেন্সিটি আমি যদি জানি 0.9, তাহলে কি হয়ে যাবে? 0.9 ইন্টু 1, মানে খুব ভালো জিনিস না, যার 1-এর সঙ্গে মাল্টিপ্লিকেশন করছে ওটাই দেবে, বাট ওটাকে কেজিতে নিতে গেলে 10⁻³ মাল্টিপ্লিকেশন করতে হবে। ওকে, এইগুলো হয়ে গেল। চলো আবার ফার্স্ট পেজে। এই দেখ, এখানে ফর্মুলাগুলো মিনিমাম ফর্মুলা দেওয়া আছে। এদের লেখা আছে কি? রিলেটিভ ডেন্সিটি অয়েলের ডেন্সিটি বাই ওয়াটারের ডেন্সিটি। এটা হয়ে গেল। দেখ, হিটের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে কি? এমএস ডেল্টা টি। মানে কোনো একটা বডিকে, কোনো একটা লিকুইডকে আমি যদি গরম করি, কোনো একটা লিকুইডকে আমি কি করছি? গরম করছি। টেম্পারেচার উপরে, উপরে টেম্পারেচার, নিচে হিট। কি করেছি? একটা কন্টেনারে লিকুইড নিয়েছি, লিকুইডকে কি করলাম? গরম করলাম। গরম করলে কি হয়ে যাবে? এর হিট বাড়বে, হিট দেওয়ার জন্য টেম্পারেচার বাড়বে। এই যে টেম্পারেচার বাড়ছে। ধরে নে কোনো পার্টিতে গেছিস, বার্থডে পার্টি, যে কোনো পার্টি হোক, তো ওই পার্টিতে যাওয়ার সময় ডিজে টিজে বাজছে। তো ডিজে যখন বাজবে তুই কি করবি? মস্তি করবি। মস্তি মস্তি করলে কি হবে? বডি টেম্পারেচার বেড়ে যাবে। তাহলে বডি টেম্পারেচার কখন বাড়ে? মস্তি করলে বাড়ে। আর এমএস ডেল্টা টি মানে কি? মস্তি। ওকে, মস্তি। এম ফর এম, মাস। এস ফর এজ। তার মানে মস্তিতে কি হবে? টেম্পারেচার বেড়ে যাবে। আর তারপরে ট্রিক্সটা কি বলা যায় বলবো? ল্যাটেন্ট হিট শুনেছিস? মানে এবার আইসটা কি হয়ে গেল? আইসটা ওয়াটার হয়ে গেছে। প্রথমে আইস ছিল, তারপরে আইসটা ওয়াটার হয়নি। ধরে নে -10°C কে আছে? আইস আছে। তো এখান থেকে ও কি করবে? 0°C আইসে কনভার্ট হয়েছে, এখন আইসেই আছে। তো এর ভিতরে কোন ফর্মুলাটা লাগবে? মস্তি। যেভাবে বলছি সেভাবে মনে রাখবি, মস্তি। তো এরপর কি হয়ে যাবে? আইসের ফেস চেঞ্জ হয়ে যাবে। এবার তুই যেই পার্টিতে গিয়েছিলি, সেই পার্টিতে কিছু লোক ছিল যারা ড্রিঙ্ক করবে। আর ড্রিঙ্কটাকে বাংলায় বলা হয়, ড্রিঙ্কটাকে বাংলায় কি বলা হয়? কিছু বলবো না আমি, সব রেকর্ড হচ্ছে। তার মানে এবার যে ড্রিঙ্ক করার পর ওর কি হয়ে যাবে? ফেস চেঞ্জ হয়ে যাবে, মানুষ থেকে অমানুষ হয়ে যাবে। তার মানে এখন কি হয়ে যাবে? সলিড। লিকুইডেরও একটা ফেস ছিল, সেই ফেসটা কিছু হয়ে গেল, সলিডের ফেস কোথায় কনভার্ট হয়ে গেল? লিকুইডের। তো এই জায়গাটায় কি লাগবে হিটের ফর্মুলাতে? ml, মাস অ্যান্ড ল্যাটেন্ট হিট। এলটা কি? ল্যাটেন্ট হিট। আচ্ছা, এবার ওই যেই লোকটার ফেস চেঞ্জ হয়েছিল তার কোনো কি ফিল হবে টেম্পারেচার বাড়ছে না কমছে? ওর কোনো ব্যাপার না, এসি চলুক বা কি হোক, ওর কোনো ব্যাপার না, ওর যেমন যায় আসে না। তার মানে ওর কাছে টেম্পারেচার ফিল হবে না। তার মানে এই প্রসেসে টেম্পারেচারটা কি হয়? কনস্ট্যান্ট হবে। তাহলে গ্রাফটা কি হয়ে যাবে? গ্রাফটা কি হয়ে যাবে? কনস্ট্যান্ট হয়ে যাবে, মনে থাকবে। তো ড্রিঙ্কস করার পর সলিড থেকে লিকুইড হয়েছে অ্যান্ড ফেস চেঞ্জ হয়ে গেছে, আর এখানে কি ছিল? হিট হয়েছে। তো এবার ধর, তাহলে গ্রাফটা কি হয়ে গেল? এই পোর্শনে আমরা ফর্মুলা ইউজ করব m ইন্টু এল, আর এখানে ms ডেল্টা টি। তারপর লিকুইডটা 0°C থেকে আবার ইনক্রিজ করবে। দেখ টেম্পারেচার বাড়িয়েছে কি? বাড়ায়নি, শুধু ফেস চেঞ্জ হয়েছে। হ্যাঁ, কারণ বলেছি না টেম্পারেচার চেঞ্জ হবে না, ফেস চেঞ্জ হবে, টেম্পারেচার চেঞ্জ হবে না। এটা 0°C আইস ছিল, এটা কি 0°C ওয়াটার। আচ্ছা, এরপর যদি আমি আবার, এবার অনেকক্ষণ পর ওর কি হয়েছে? ওই লোকটার এখন মানে কি বলে, নেশা নেমে গেছে। এবার মাঝরাতে বলছে আবার মাইক বাজাও, তাই না? পাড়ায় তো কিছু লোক বলে আবার মাইক বাজাও, মানে সবাই ঘুমাচ্ছেও বলছে আবার মাইক বাজাও। তো আবার কি হবে? মস্তি হবে, ms ডেল্টা টি। আবার কি হবে? টেম্পারেচার ইনক্রিজ হবে। তো এটা ধরে নে 50°C হয়ে গেল বা 100°C হয়ে গেল।
100 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাওয়ার পর তো আবার যদি বলে না আবার ড্রিঙ্ক করা যাক, তো আবার ড্রিঙ্ক করলে কি হবে, লিকুইড কনভার্ট টু, এখনও কি ছিল লিকুইড, আবার ড্রিঙ্ক করছে, তো এম ইন্টু এল, ড্রিঙ্ক করলে কি হবে, ফেস চেঞ্জ হয়ে যাবে, তো 100 ডিগ্রি সেলসিয়াস গ্যাস। এবার এই ল্যাটেন্ট হিটটা কি হবে, এই ল্যাটেন্ট হিটটা হবে লাইক স্টিমের ল্যাটেন্ট হিট, আর একটা এটাকে কি বলে আইসেলফ, দুটো জিনিস থাকে, একটা হচ্ছে এলএফ। ওকে, আইস থেকে যখন ওয়াটার হচ্ছিল তখন যেই হিটটা দেওয়া হয় বা ল্যাটেন্ট হিটটা দেওয়া হয় এম ইন্টু এলএফ লেখা হয়, ফ্রিজিং ল্যাটেন্ট হিট। এলএফের ভ্যালু হয় 80 ক্যালোরি পার কেজি, আর এটা যেটা হয় এটাকে বলা হয় এলভি। দেখ, লিকুইড ওয়াটার থেকে গ্যাস কনভার্ট হচ্ছে মানে স্টিমে কনভার্ট হচ্ছে, ওই টাইমটাতে 540 ক্যালোরি পার কেজি লাগে, মানে এল এর ভ্যালু। এই দুটো ফর্মুলা, দুটো ভ্যালু মনে রাখতে হবে। না দেবে না, না। আর কি ভ্যালু মনে রাখতে হবে, এই এমএস ডেল্টা টি। আচ্ছা, গ্রাফটা তো কমপ্লিট হলো না, তাহলে এই কন্ডিশনে কি ছিল, এই কন্ডিশনে এখনও সলিড ছিল, তারপরে কন্ডিশন চেঞ্জ হয়ে গেল ওয়াটারের পর আবার এমএল, তারপর আবার স্টিমের টেম্পারেচারও তো বাড়াতে পারিস, ইন্ডাস্ট্রিতে স্টিমের টেম্পারেচার বাড়ায় তো, ওই থার্মাল পাওয়ার প্ল্যান্টে, তো 200-300 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেল, তখন আবার কি লাগবে, এমএস ডেল্টা টি। আচ্ছা ওকে, তো এম এটাতে কি হচ্ছে এমএস ডেল্টা টি, বাট এখানে কি হচ্ছে ডব্লু, এস ডব্লু মানে ওয়াটারের ডব্লু, এখানে কি হচ্ছে আইসের এস বলে তো এখনই ডিসকাস করবো। এস হচ্ছে স্পেসিফিক হিট, এস হচ্ছে কি স্পেসিফিক হিট, ওয়াটারের স্পেসিফিক হিট 1 ক্যালোরি পার কেজি কেলভিন। এই ইউনিটটা কোথা থেকে পেলাম, এখানেও ইউনিটটা কোথা থেকে পেলাম, ক্যালোরি কেজি, এটা আমরা ডিসকাস করব, ক্যালোরি কি, ব্যাপারটা কি। তার আগে একটা ইউনিটটা বোঝ, হিটের ইউনিট কি হয়, হয় জুল হবে নয় ক্যালোরি হবে, তাহলে এল এর ইউনিটটা কি হবে, এল ইকুয়াল টু হিট বাই মাস, তাহলে হিটের ইউনিট ক্যালোরি ডিভাইডেড বাই মাস, ক্যালোরি মাস, তাহলে এস এর ইউনিটটা কি করে বার করব, এস ইকুয়াল টু হিট বাই এম ডেল্টা টি, ক্লিয়ার। তাহলে মাসের ইউনিট কি হবে, ক্যালোরি পার কেজি কেলভিন, ওটাই লিখেছি দেখ, ক্যালোরি পার কেজি কেলভিন। ওকে, আর কি কি ভ্যালু মনে রাখতে হতে পারে, এটা তো এস ডব্লিউ গেল, এস আইস ইকুয়াল টু 1/2 ক্যালোরি পার কেজি কেলভিন, এস স্ট্রিম 1/2 ক্যালোরি কেজি কেলভিন। হ্যাঁ, দুটোই সেম, এখানে আমার হাত নেই, এক্সপেরিমেন্টাল ভ্যালু মনে রাখতে হবে এক্সামে মার্কস পেতে গেলে। এটা এখনই কোশ্চেন করাবো। স্পেসিফিক হিট বলতে কি, যে হিটটা 1 কেজি মাছকে দিচ্ছিস 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর জন্য, কি বললাম, 1 কেজি মাছকে দিচ্ছিস 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর জন্য। দেখাচ্ছে, দেখ ভালো করে বুঝবি, কতগুলো টার্ম লিখছি। ফার্স্ট টার্ম হিট ক্যাপাসিটি, এটা কি, আরে ধরে নে রাস্তাঘাট থেকে একটা মেটাল নিয়ে এসছিস, মেটালটা ক কেজি তুই জানিস না, বাট মেটালটার টেম্পারেচার তুই কি করতে চাইছিস, 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে চাইছিস, ডেল্টা টি কত, 1 ডিগ্রি সেলসিয়াস, বেসিক বুঝবি। তার মানে এই মেটালটাকে যদি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে চাস, তুই জানিস না মাস কত, 1 কেজি 2 কেজি 3 কেজি 4 কেজি যাই হোক না কেন, তাহলে তোকে যেই হিটটা দিতে হবে সেই হিটটার ফর্মুলা কি হবে, MS1, ডেল্টা টির ভ্যালু 1। তাহলে এই হিটটা, যে হিট দিয়ে তুই 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াচ্ছিস, সেই হিটটার নাম কি, হিট ক্যাপাসিটি। আর তাহলে হিট ক্যাপাসিটির মানে কি, হিট ক্যাপাসিটি মানে MS, তাই তো আসছে, যতটা হিট 1 ডিগ্রি সেলসিয়াসকে বাড়াতে লাগছে, 1 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এবার তুই ধরে নে কপারের মেটাল এনেছিস,
দিস ওয়ান ইজ কপার, দিস ওয়ান ইজ অ্যালুমিনিয়াম। তাহলে দুটোরই কি হিট ক্যাপাসিটি সেম হবে? হিট ক্যাপাসিটি অফ কপার নট ইকুয়াল টু হিট ক্যাপাসিটি অফ অ্যালুমিনিয়াম। ওকে, হবে না, কেউ 1 ডিগ্রি সেলসিয়াস ও তাড়াতাড়ি হবে, কেউ এতটা তাড়াতাড়ি হবে। তাহলে এরপর কি নেক্সট, স্পেসিফিক হিট ক্যাপাসিটি, স্পেসিফিক হিট ক্যাপাসিটি। এবার তুই পুরো স্পেসিফিক হয়ে যাচ্ছিস, নামে বুঝবি, নামে টার্ম বুঝে যাচ্ছে। তার মানে তোকে স্পেসিফিক বলে দিচ্ছে ভাই 1 কেজি কপার নিয়ে হয় কত মাস বলে দিচ্ছে, আর তুই 1 কেজি অ্যালুমিনিয়াম নিয়ে হয়, তারপর দেখি কার কত দম। তারপরে এর 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াচ্ছিস, ডেল্টা টি 1 ডিগ্রি সেলসিয়াস, ডেল্টা টি 1 ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার? তো এর কেসটাতে যেই হিটটা লাগবে 1 কেজি কপারকে 1 ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজ করতে, 1 কেজি কপারকে 1 ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজ করতে যেই হিটটা তুই নিচ থেকে দিবি একটা বার্নার দিয়ে, সেই হিটটা তো মেজার করবি। সেই হিটটার নামই কি? স্পেসিফিক হিট ক্যাপাসিটি। এবার বললো এখনও সেম আসছে না, এখনও আমি স্পেসিফিক বুঝতে পারছি না। 1 কেজি বাট দুজনের তো ডেন্সিটি আলাদা হতেই পারে না। তার জন্য দুজনের স্পেসিফিক কি হবে? আলাদা হবে। তো স্পেসিফিক কপার অ্যান্ড অ্যালুমিনিয়াম আলাদা হবে। ওকে, এবার চলে হয় লাস্ট ওয়ান, মোলার স্পেসিফিক হিট। মোলার স্পেসিফিক হিট। এবার আরেকজন বলছে আমি আরও ভালোভাবে চাইছি, বলছে যে সবার উপরে কে থাকে? নাম্বার অফ মোল, মানে 1 মোল কপারকে কত হিট করলে 1 ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজ করবে, সেটাকে কি বলে? মোলার স্পেসিফিক হিট। এটাতে আরও স্পেসিফিক কেন হয়ে গেল? কারণ আমি জানি 100% যে 1 মোল মানে 6.023 × 10⁻23 কপার অ্যাটম আছে, আর এখানেও 6.023 × 10⁻23 অ্যালুমিনিয়াম অ্যাটম আছে। বোঝা গেল? তার মানে নাম্বারটা আমি পারফেক্ট সেট করছি। এখানে 1 কেজি, এখানে 1 কেজি, মানে দুজনের নাম্বার অফ মোল নাও আলাদা হতে পারে। মানে 1 কেজি কপারে বেশি নাম্বার অফ অ্যাটম থাকতে পারে, 1 কেজি অ্যালুমিনিয়ামে কম নাম্বার অফ অ্যাটম থাকতে পারে। বাট এখানে কি অ্যাটম সেম, নাম্বার অফ মোল 1, মানে কি দুজনের কি সেম? অ্যাটম সেম। তো অ্যাটম সেম হয়ে গেলে তাকে যে হিট লাগবে সেটাকে আমরা কি বলবো? মোলার স্পেসিফিক হিট। ডিনোটেড বাই, এটাকে কি দিয়ে ডিনোট করে? বড় এস, ক্যাপিটাল এস, আর এটাকে স্মল এস। আর আমরা যারা একটু লজিক্যালি ভালোবাসি, আমরা একটু স্মল এস তো লিখি, তার সঙ্গে একটা এম দিয়ে দিই, যাতে বোঝা যায় যে মোলার স্পেসিফিক হিট। ক্লিয়ার? হ্যাঁ, একদম। মানে তুই একটা জিনিস নিয়ে এসছিস, তার মোল 1 মোল আছে, আর একটা জিনিস নিয়ে এসছিস তারও অ্যামাউন্ট 1 মোল। আমি একটা এক্সাম্পল দেবো, 1 মোলের এক্সাম্পল। দেখ, ধরে নে অক্সিজেন 32 গ্রাম অক্সিজেন নিয়ে এসছিস, আর 28 গ্রাম নাইট্রোজেন নিয়ে এসছিস। তো দুজনের নাম্বার অফ মোল কত হবে? 32 গ্রাম অক্সিজেন নিয়ে এসছিস আর 28 গ্রাম নাইট্রোজেন নিয়ে এসছিস। নাম্বার অফ মোলের ফর্মুলা কি ছিল? মাস বাই মলিকুলার ওয়েট। মাস কত আছে? 32, অক্সিজেনের মলিকুলার ওয়েট 32, অ্যান্সার 1। এর 28 ডিভাইডেড বাই 28 কত? 1। দেখতে পাচ্ছিস, নাম্বার অফ মোল 1 মোল আনতে গেলে মাস আলাদা হতেই হবে। ক্লিয়ার? এবার আমরা চলে যাই ওই মেন ফর্মুলাটায়, যার নাম ছিল মস্তি, এমএস ডেল্টা টি। এবার এখানে যে এসটা আছে, এই এসটা কি? স্পেসিফিক হিট। এবার একটা স্টুডেন্ট বলেছে, জিজ্ঞেস করেছে রিলেশন বিটুইন স্পেসিফিক হিট অ্যান্ড মোলার স্পেসিফিক হিট, তাকে কি করে বোঝানো যায় দেখা যাক। এম ইকুয়াল টু, আচ্ছা দেখছি,
আমরা বেসিক ছেলে। এন বাই আমরা কি করে দেবো, মাসটাকে কি লেখা যায়, এম বাই এমটাকে লেখা যায় কি এন ইন্টু এম নট ইন্টু এস ইন্টু ডেল্টা টি। এবার এন ইন্টু এই দুটোকে একসঙ্গে নিয়ে নিলাম, তাহলে যেটা তৈরি হলো সেটা কি হলো, এস ডব্লিউ ডেল্টা টি, এইচ ইকুয়াল টু এন এস ডব্লিউ ডেল্টা টি। এই চ্যাপ্টারে যখন ঢুকবো তো অনেক সময় তুই এই চ্যাপ্টারে অনেক সময় দেখতে পারবি পিভি ইকুয়াল টু, অনেক বইতে এরকম লেখা থাকে এনআরটি, পিভি ইকুয়াল টু এমআরটি, এরকম লেখা থাকে না, এরকম অনেক সময় আমরা কনভার্সন করব। আরও স্পেসিফিকলি বলছি, একটা জিনিস আসবে যার নাম হচ্ছে ইন্টারনাল এনার্জি, যেটাকে ডেল্টা ইউ দিয়ে ডিনোট করা হয়। কোনো কোনো বইতে বলবে আমি এনসিবি ডেল্টা টি লিখবো, ঠিক আছে। এবার আরেকজন বই বলছে না না আমি এটা লিখবো। এবার তুই আমাকে বল এর মধ্যে এই দুটো সিভির মধ্যে কোনটা মোলার স্পেসিফিক হিট। মোলার স্পেসিফিক হিট তাকেই বলা হয় যার টেম্পারেচার 1 ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজ করা হয় আর 1 মোলকে, উপরেরটা হবে এনের ভ্যালু 1 লিখতে পারবি, ডেল্টা টির ভ্যালু 1 লিখতে পারবি, তাহলে ওটা মোলার স্পেসিফিক হয়ে যাবে। তাহলে আরও ভালোভাবে বলবো, মোল এন যেখানে থাকবে সেটাই কি মোলার স্পেসিফিক হিট। তো এটা কি মোলার স্পেসিফিক হিট, ওকে। ভুলে যাবি ডাইরেক্ট বার করবি এখান থেকে। তো আমি লিখবো তাহলে এস এম ইকুয়াল টু কি হলো, মলিকুলার ওয়েট ইন্টু এস। এস ডব্লিউ তো ওটা তো ওয়াটারের মোল স্পেসিফিক হিট। বল কোথায় ডব্লিউ লিখেছি, ও এখানে ডব্লিউ লিখে দিয়েছি, এটা ছেড়ে দে। তাহলে এটাকে লিখে নে এন এস এম ডেল্টা টি। আর এই যে সি আর এস এগুলো আলাদা কেন হয়, গ্যাসের জন্য। গ্যাসের জন্য মানে আমরা লিকুইডের জন্য শুধু এস ইউজ করি, কার জন্য, লিকুইডের জন্য আমরা কি ইউজ করি, এস ইউজ করি। গ্যাসের জন্য, গ্যাস ব্যাপারটা কী হবে বলতো, প্রেশার আর ভলিউমে দুটো চেঞ্জ হতে থাকে, তার জন্য আমাকে ভলিউম কনস্ট্যান্ট করেও বার করতে হতে পারে, আমাকে প্রেশার কনস্ট্যান্ট করেও বার করতে হতে পারে, এগুলো আমরা ডিসকাস করব। হ্যাঁ কী বলছিস আকাশ, উপরেরটা কেন হচ্ছে মোলার স্পেসিফিক হিট, কারণ আমি বলছি শোন। এবার মোলার স্পেসিফিক হিটের ডেফিনেশন কী ছিল, নাম্বার অফ মোল একটা হতে হবে আর ডেল্টা টি টেম্পারেচার 1 ডিগ্রি সেলসিয়াস হতে হবে। তাহলে শুধুমাত্র উপরের ইকুয়েশনে এন এর ভ্যালু 1 পুট করলে আর ডেল্টা টির ভ্যালু 1 পুট করলে সিভি ইকুয়াল টু ডেল্টা ইউ আসবে না। ইয়েস, এখানে নিচেরটা দেখ, এম এর ভ্যালু 1 কেজি, ডেল্টা টির ভ্যালু 1, তাহলে তো ফর্মুলাটা ম্যাচ করছে। তাহলে মাসের ভ্যালু 1 কেজি আর ডেল্টা টি 1 ডিগ্রি সেলসিয়াস, এটা কোথায় হয়, সিম্পল স্পেসিফিক হিট। দিস ইজ অনলি স্পেসিফিক হিট। একটা কন্টেনারে 10 ডিগ্রি সেলসিয়াসে জল ছিল আর একটা কন্টেনারে 50 ডিগ্রি সেলসিয়াসের জল আছে। দুটোকে কি করলাম, এটাও কি ওয়াটার, এটাও কি ওয়াটার, দুটোকে কি করে দিলাম, একটা কন্টেনার মিক্স করে দিলাম। মিক্স বলছে ফাইনাল টেম্পারেচার কত হবে, যেটা হট বডি বা হট লিকুইড সে কি করে, হিট রিলিজ করে। তার মানে এটা কি করবে, হিট রিলিজ করবে, আর সেম অ্যামাউন্ট অফ হিট অ্যাকসেপ্ট কে করবে, যার টেম্পারেচারটা কম আছে। ওকে, তো তুই ধরে নে ফাইনাল টেম্পারেচার জানিস না, কি জানিস না, ফাইনাল টেম্পারেচার জানিস না, তাহলে যে হিট রিলিজ করছে বা দিয়ে দিচ্ছে তার জন্য তুই ইউজ করবি কি এম এস ডব্লিউ। এবার ভাব যে হিট দেবে, ছেড়ে দেবে, হিট ট্রান্সফার করবে, তার টেম্পারেচার বাড়বে না কমবে, কমবে। তাহলে যদি কমে তাহলে ফার্স্টে 50 লিখবি না টি লিখবি, টিটা হচ্ছে ফাইনাল টেম্পারেচার, দুজনের জন্য সেম হবে কারণ মিক্স আপ করে দিয়েছিস। তাহলে 50টা বড় না টিটা বড়, 50টা বড়, যেটা বড় সেটা আগে লিখবি, ইকুয়াল টু এম এস ডব্লিউ। ওকে, এবার মাস আলাদা হতে পারে, M1 M2 লিখে দে।
স্পেসিফিক হিটও আলাদা হতে পারে, আমি এক নিয়ে নিয়েছি ধরে নেন। এখানে কি হবে, যার টেম্পারেচার কম ছিল তার টেম্পারেচার বাড়বে, তো টি মাইনাস 10, ক্লিয়ার? আরে এখানে এক আছে, আলাদা হতেও পারে। ওকে, তো এখান থেকে আমি কি করলাম, এম এস ডব্লিউ টি মাইনাস 10 মাইনাস M1 SW 50 মাইনাস টি, এটা লিখতে পারি ইকুয়াল টু 0 লেখা যায়। তাহলে এটা কি M1 S ডেল্টা টি, আর এটা কি, এটাকে আমি একটা মাঝে একটা প্লাস নিয়ে নিলাম, আর এটাকে আমি এইভাবে লিখলাম M2 SW T মাইনাস 50 লেখা যায়। তো M1 S ডেল্টা টি প্লাস M2 S ডেল্টা টি ইকুয়াল টু 0 লেখা যায়। এই ডেল্টা টিটা কি, ডেল্টা টি ইজ ইকুয়াল টু অলওয়েজ ফাইনাল টেম্পারেচার মাইনাস ইনিশিয়াল টেম্পারেচার। আমি এটা সবসময় ইউজ করব না, আমি কোনটা ইউজ করব, নিচের ফর্মুলা। নিচের ফর্মুলাতে কি আছে, সামেশনস অফ এমআই এসআই ডেল্টা টিআই ইকুয়াল টু 0, আর অলওয়েজ ডেল্টা টিটা কী হবে, ফাইনাল টেম্পারেচার মাইনাস ইনিশিয়াল টেম্পারেচার। এখানে ফাইনাল টেম্পারেচার কত নিবি, 50 না টি নিবি, টি, এখানেও ফাইনাল টেম্পারেচার টি। ওকে, তাহলে এই কোশ্চেনটা আমি সলভ করি উইথ ভ্যালু। এর মাস দিয়ে দিলাম 10 কেজি, এর মাস দিয়ে দিলাম 5 কেজি। তাহলে আমাকে অ্যান্সার বার কর নিচের ফর্মুলা ইউজ করে। দুজনার এস সেম, দুজনাই ওয়াটার, টেম্পারেচার বল ফাইনাল। চলো, মাস 5 ইন্টু এস ইন্টু ফাইনাল টেম্পারেচার টি মাইনাস 10 প্লাস 10 ইন্টু 10 কেজি এস ইন্টু ফাইনাল টেম্পারেচার মাইনাস 50 ইকুয়াল টু 0। দেখ 5s কমন যাচ্ছে, তার নেক্সট লাইনে কি লিখবো, টি মাইনাস 10 প্লাস 2 ইন্টু টি মাইনাস 50 ইকুয়াল টু 0। দুজনার এস সেম আছে, কত হচ্ছে, মিলিয়নে 3t ইকুয়াল টু 110, তাই না? 10 হচ্ছে আর ওদিকে 100 হচ্ছে, 10 হচ্ছে আর ওদিকে 100 হচ্ছে। তাহলে অ্যান্সার কত আসছে, 110 ডিভাইডেড বাই 3 আর 2 20 for 6। ওকে, তার মানে 18 আওয়ার 67 36.67 ডিগ্রি সেলসিয়াস। Find final temperature। 3 kg 10 degree Celsius, 4 kg 8 degree Celsius, 2 kg 5 degree Celsius। এই তিনটেকেই কি করলাম, মিক্স করলাম। ওকে, তিনটেকে কি করে দিয়েছি, মিক্স করে দিয়েছি, আর সবকটা কি ওয়াটার। কন্টেনারে কি আছে, ওয়াটার আছে। তিনটেকে কি করলাম, মিক্স করে দিলাম। ওকে, তো ফাইনাল টেম্পারেচার বলেছে ওই মিক্সচারের। তো ফার্স্টে এটাকে ফার্স্ট ধরলাম, এটাকে সেকেন্ড ধরলাম, এটাকে থার্ড ধরলাম। তো ফর্মুলা কি ছিল, সামেশনস অফ এম এস ডেল্টা টি ইকুয়াল টু 0। তো 3 ইন্টু এস ডব্লিউ ইন্টু ফাইনাল টেম্পারেচার মাইনাস 10, সব জায়গায় ফাইনাল টেম্পারেচার টি রাখবি। তারপরে কি হবে, 4 সৌরদ্বীপ, ওই কারেন্টে একটা জিনিস করেছিলি না, কিছু কারেন্ট আসছে কিছু কারেন্ট যাচ্ছে, সামেশন অফ আই ইকুয়াল টু 0 কেসিএল, এখানেও তাই হচ্ছে। কেউ হিট নেবে, কেউ হিট দেবে, বাট সামেশন অফ হিট কী হবে, 0 হবে। হচ্ছে আমরা ইলেকট্রিসিটিতে যেটাকে কারেন্ট পড়ি সেটা হচ্ছে লিকুইড, ওটাকে কি বলা হয়, এটাতে কি বলা হয়, হিট বলা হয়, অ্যাকচুয়ালি রেট অফ হিট বাই দ্য ওয়ে। হ্যাঁ 4 ইন্টু এস ডব্লিউ ইন্টু টি মাইনাস 5 প্লাস 4, এটা 4, এটা 2 ছিল না,
2 into SW plus 4 into SW minus T minus 8 equal to 0. এবার SWটা সবার সেম আছে, উড়িয়ে দেয়, তো 3T মাইনাস কতগুলো T হবে, 3T 2T 4T, 3T 2T 40, ডাইরেক্ট ক্যালকুলেট, 60 90 minus 30 minus 10 minus 32 equal to 0. তো 90 equal to 30 40 72, তো T এর ভ্যালু 8 নং 72. ওকে, water equivalent denoted by MW. কতগুলো সিম্পল স্টোরি দিয়ে বলছি আমি গল্পটা। একটা কন্টেনার নিয়েছিস, কন্টেনারে জল নিয়েছিস আর নিচে আগুন লাগিয়ে দিয়েছিস, হিট দিয়েছিস। ওকে, তো এই যে কন্টেনারে হিট দিয়েছিস, এই হিটটা ধরে নে 200 জুল। এবার পুরো হিটটা কি কন্টেনারের লিকুইডকে গরম করতে কাজে লাগবে না, তাহলে 200 জুলটা কাকে কাকে গরম করবে, হিট অফ কন্টেনার, ইয়েস অর নো, প্লাস হিট অফ লিকুইড। ক্লিয়ার? আচ্ছা, তার মানে হিট অফ কন্টেনারের জন্য আমি কি ফর্মুলা ইউজ করব, এম এস কন্টেনার ডেল্টা টি প্লাস এম এস ওয়াটার বা লিকুইড ইন্টু ডেল্টা টি। যখন কন্টেনারটা জলের সঙ্গে বা কোনো লিকুইডের সঙ্গে একা একা ছিল, মানে উইদাউট হিট, তখন ওই ওয়াটারের টেম্পারেচারটা আর কন্টেনারের টেম্পারেচারটা সেম ছিল, কারণ দুজনে একসঙ্গে আছে, অনেক এনাফ টাইম আছে, তার জন্য নিজেরা কী হয়ে গেছিলো, ইকুইলিব্রিয়ামে ছিল। কী ছিল? ইকুইলিব্রিয়ামে ছিল। আচ্ছা, এটা কি দেবো, কন্টেনার। এই যে টেম্পারেচারটা ইকুইলিব্রিয়ামে চলে আসে, হিট রিলিজ করবে, কেউ অ্যাবজর্ব করবে, এটাকে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স বলে, থার্মোডাইনামিক্সে পড়াবো, মানে হিট ওরা ম্যানেজ করে নেবে। এবার যখন তুই কন্টেনারটাকে হিট করছিস, তখন কন্টেনারের ভিতরেই জল আছে, তাহলে কন্টেনারটার ফাইনাল টেম্পারেচারটা আর ওয়াটারের ফাইনাল টেম্পারেচারটা সেম হবে কি না? ফাইনাল টেম্পারেচার অফ কন্টেনার অ্যান্ড ফাইনাল টেম্পারেচার অফ ওয়াটার অর লিকুইড সেম হবে তো, তার জন্য ডেল্টা টি দুজনার সেম হবে তো। হলো? ওকে, এবার ওয়াটার ইকুইভ্যালেন্ট ওয়েটটা কি, যেই অ্যামাউন্ট অফ হিটটা লাগছে কন্টেনারটাকে গরম করতে, ওটা ওয়েস্টেড হিট। সেই হিটটা যদি কোনো লিকুইড বা কোনো ওয়াটারকে গরম করতাম, সেটা কত পরিমাণ ওয়াটারকে গরম করতো, সেটাকে কি বলে, এম ডব্লিউ। আবার বলছে, কন্টেনারকে হিট করতে একটা এনার্জি লস হয়েছে, ধরে নে এটার লস হয়েছে 40 জুল, আরও বেশি হবে, ভালো হলে ভালো হবে, 50 জুল ধরে নে, আর লিকুইডটার জন্য কত গেছে, 100 জুল গেছে। তাহলে এই 50 জুলটা তো কন্টেনারকে গরম করতে গেছে। এই এনার্জিটা আমি যদি কোনো স্পেশাল শুধুমাত্র লিকুইডকে দিতাম, তাহলে কিছু পরিমাণ লিকুইড ওই ডেল্টাতে টেম্পারেচার ইনক্রিজ করতে পারতো তো। তাহলে আমি কি লিখতে পারি, কন্টেনারের হিট ইকুয়াল টু অন্য কোনো ওয়াটারকে গরম করবে, তাহলে কন্টেনারের হিটের ফর্মুলা কি হবে, এমএসসি ডেল্টা টি ইকুয়াল টু এম ইকুইভ্যালেন্ট ওয়েট ইন্টু এস লিকুইড ইন্টু ডেল্টা টি লিকুইড বা ওয়াটার একটা ধরে নিতে পারিস। এই যে এম ইকুইভ্যালেন্ট, এই এটাকে কি বলে, ওয়াটার ইকুইভ্যালেন্ট ওয়েট, মানে কত পরিমাণ মাসকে ওই হিটটা গরম করবে, যেটা আমার ওয়েস্ট হয়ে যাচ্ছে। এটার প্রফিট কি হবে, এটার প্রফিট হবে যে আমরা এরপর আর মাস অফ কন্টেনারের মাসকে মেজার করবে, কারো টাইম আছে কন্টেনার মাস মেজার করার, তাহলে আমরা এম সিএসসি ডেল্টা টির জায়গায় কী দিয়ে দেবো, এম ইকুইভ্যালেন্ট
এস লিকুইড ইন্টু ডেল্টা টি দিয়ে দেবো। আর এখানে কি ছিল এম এস লিকুইড ইন্টু ডেল্টা টি। এবার আর একটা ডাউট, ছোট্ট ডাউট, এই মাসটা কি, যেই লিকুইডটা ওখানে আছে, লিকুইড যেটা প্রেজেন্ট আছে, লিকুইড যেটা প্রেজেন্ট আছে, অলরেডি প্রেজেন্ট, কোথায় প্রেজেন্ট আছে, ইন এ কন্টেনার। ওই তো এই যে দাক্কাটা এটাই কি মাস অফ লিকুইড, এটাও কি মাস অফ লিকুইড। আর এই মাস, এই ইকুইভ্যালেন্ট মাসটা কি, এটা ইমাজিনারি মাস, ইমাজিনারি ওই লিকুইডেরই মাস। এটা কি ইমাজিনারি লিকুইড মাস। বোঝা গেল? এতে ফর্মুলা কি, এটা হেল্প কি হবে, এতে খুব হেল্প হবে। এস লিকুইড কমন নিয়ে নেবো, দুটো মাসকে একটা জায়গায় নিয়ে নেবো, এস লিকুইড ডেল্টা টি। তার মানে এরপর ফর্মুলাটা কি হবে, এটা হচ্ছে এম ইকুইভ্যালেন্ট প্লাস এম এস লিকুইড ইন্টু ডেল্টা টি। এখন একটা এই পেজে আমি একটা ছোট্ট কোশ্চেন দিচ্ছি, না দুটো মাস তো আলাদা, এই মাসটা রিয়েল মাস যেটা লিকুইডের মধ্যে আছে, আর এই মাসটা আমি কম্পেয়ার করছি, যেই হিটটা কন্টেনারকে গরম করতে গেছে সেই হিটটা অ্যাকচুয়ালি কত ওয়াটারকে গরম করতো। কারণ আমি এই যে এমসিএসসি ডেল্টা টিকে কি লিখেছি নিচের জায়গা দেখ, এস ইকুইভ্যালেন্ট ডেল্টা টি, দুটো সেম লিকুইড, আরে ওই লিকুইডের রেসপেক্টিভলি করছি, যে লিকুইডটা কন্টেনারে আছে সেই লিকুইডের রেসপেক্টিভলি এটা দেখাচ্ছি। যদি কন্টেনারে ওয়াটার থাকে তাহলে আমি ভাববো যে ওয়াটারকে গরম করতে ওই হিটটা কতটা ওয়াটারকে গরম করতো। হালকা ইমাজিনারি লিকুইড মাসটাই তো এতক্ষণ ধরে বলছি, ওটাকেই বলা হয় ইকুইভ্যালেন্ট মাস ওয়েট। শোন ভালো করে, তুই যে তোকে যদি বলি, তোকে আমি ধরে একটা জিনিস বললাম যে এই লিকুইডের 10 ডিগ্রি সেলসিয়াস আর দাঁড়া নেক্সট পেজে যাই, না বুঝতে পারবে না। এক্সাম্পল ওকে, এই কন্টেনারে আছে 10 গ্রাম কি আছে, ওয়াটার আছে, এর টেম্পারেচারটা 10 ডিগ্রি সেলসিয়াস বাড়া, তাহলে কত হিট লাগবে, কত হিট লাগবে বল, কত ক্যালোরি এনার্জি লাগবে, হ্যাঁ কত লাগবে কর, কত আসছে 10 ইন্টু এস হচ্ছে 1 ইন্টু 10 100, এটা ক্যালোরিতে বেরোলো, ঠিক আছে, কারণ 1টা ক্যালোরিতে। বাট আমি যখনই দেখলাম এটা তো ক্যালকুলেশন, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করেছি, বাট এখানে যখন গরম করতে গেলাম তখন এটা 200 ক্যালোরি নিয়ে নিল বা 180 ক্যালোরি নিয়ে নিল, মানে ক্যালকুলেশন করলাম 100 ক্যালোরি বাট দেখাচ্ছে 180 ক্যালোরি, তাহলে 80 ক্যালোরি গেল কোথায়? ওকে, তো 80 ক্যালোরিটা গেছে কোথায়? কন্টেনারকে গরম করতে। তখন আবার আমি ব্যাক প্রসেসে ভাবলাম, তাহলে আমি ল্যাবে বসে কি করে ক্যালকুলেশন করব, ল্যাবে বসে আমি কি করে ক্যালকুলেশন করব যে কতটা হিট লাগবে। তার জন্য বলল যে কতটা হিট লাগবে, রিকোয়ার্ড হিট, সেটা তুমি যেটা করছো ঠিক আছে, এমএস ডেল্টা টি, যতটা ওয়াটার আছে, যতটা এস ঠিক আছে, বাট এর সঙ্গে একটা জিনিস অ্যাড করতে হবে যার নাম 80। সেই 80টাকে হিট ডিউ টু কন্টেনার, সেই কন্টেনার হিটটা কত 80, সেটাকে লিখবো কি করে, এমসি এসসি ডেল্টা টি, ঠিক আছে। এবার একটা বিশাল ঝামেলা হলো, বারবার আমাকে কন্টেনারকে ওয়েট করতে হবে, কন্টেনারের মাস কত, ক্যালোরিমিটার যেটাকে বলে, আমাদের যে ঘরে ওই যে এখানে জল গরম করি সেটা একটা ক্যালোরিমিটার, ওই যে কড়াই বলে, ওর স্পেসিফিক হিট ভ্যালু বার করতে হবে, যার ভ্যালু একদম বাজে দেখতে হয়, পছন্দ হয় না, বোঝা গেল। 1 তো নয়, ওয়াটারের যেমন ওরান কি সুন্দর লাগে ক্যালকুলেশন করতে, তখন ঠিক করলো যে এইভাবে ক্যালকুলেশন করবো না। তখন ওরা বললো যে এই হিটটা যদি শুধুমাত্র ওয়াটারকে গরম করতে দিতাম তাহলে ভালো হতো, এমসি এসসি ডেল্টা টি, তাহলে কত পরিমাণ ওয়াটারকে গরম করতো, 80 জুল। তুই ভাব, যদি 10 জুল 10 গ্রাম মাসকে গরম করতে 100 ক্যালোরি লাগে, তাহলে 80 ক্যালোরি কত গ্রামকে গরম করবে, শুধু জলের কথা ভাব, 8 গ্রামকে না,
আরে 10 গ্রামের জন্য লাগছে কত 100 ক্যালোরি, তাহলে 80 ক্যালোরির জন্য কত লাগবে 8 গ্রাম। বোঝা গেল না? এই যে 8 গ্রামটা এটাই কি ওয়াটার ইকুইভ্যালেন্ট ওয়েট। এটা কি মাস অফ ওয়াটার ইকুইভ্যালেন্ট ওয়েট, যাই বলিস ই দিয়ে ডিনোট করি আমি। এটা কি কন্টেনারে ছিল না, আমরা টেনে নিয়ে আসলাম। তাহলে এমসিএসসি ডেল্টা টি কার ইকুয়াল করবো মাস অফ ওয়াটার ইকুইভ্যালেন্ট ইন্টু এস ডব্লিউ ইন্টু ডেল্টা টি। আমরা যার এক্সপেরিমেন্ট করি বেশিরভাগই ওয়াটার থাকে বলে নাম দেওয়া হয়েছে ওয়াটার ইকুইভ্যালেন্ট ওয়েট। বোঝা গেছে? এতে হেল্পটা কি করলো? এতে হেল্প এটাই হলো যে আমি এখন কন্টেনারের মাস আমার লাগবে না, কন্টেনার স্পেসিফিক হিটও লাগবে না। আমাকে কি বলে দিতে হবে, আমাকে কোনো কন্টেনার যখন আমি দোকান থেকে কিনে নিয়ে আসবো ক্যালোরিমিটার, ওই কন্টেনারে শুধু একটা ভ্যালু লিখে দিতে হবে। কি ভ্যালু? ইকুইভ্যালেন্ট মাস। মানে এই কন্টেনারের জন্য ইকুইভ্যালেন্ট মাস এক্সামে দিয়ে দেবে। বোঝা গেল? কত? 8 গ্রাম দিয়ে দিল। তাহলে আমি এখানে ডাইরেক্ট ইউজ করে দেবো। বোঝা গেছে আকাশ? দেবে কোশ্চেনে, মানে এক্সামে কোশ্চেন ওইভাবে দেয়, বুঝতেছিস তো? এক্সামের কোশ্চেনই ওইগুলো হয়। কোশ্চেনে লেখা থাকবে যেটা ওয়াটার ইকুইভ্যালেন্ট ওয়েট, ফাইন্ড হিট বলছে মাস ওয়াটার ইকুইভ্যালেন্ট, এবার লিখে দেবে ওয়াটার ইকুইভ্যালেন্ট। মানে কনফিউজ এর জন্য আমি হতাম যে নাম আছে ওয়াটার ইকুইভ্যালেন্ট, বলে কি মানে কোশ্চেনে যখন লেখা থাকে ল্যাঙ্গুয়েজটা এরকম থাকে, ওয়াটার ইকুইভ্যালেন্ট অফ অ্যালুমিনিয়াম কন্টেনার ইজ 100 গ্রাম। আমি ভাবতাম নাম লেখা আছে অ্যালুমিনিয়ামের কন্টেনার, ওয়াটার কেন লিখছে? হ্যাঁ, তো এরকম লেখা থাকবে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অ্যালুমিনিয়াম কন্টেনার ইজ 20 গ্রাম। আমি যেটা বললাম এইভাবে ল্যাঙ্গুয়েজটা থাকবে, ওয়াটার ইকুইভ্যালেন্ট অফ অ্যালুমিনিয়াম কন্টেনার ইজ 20 গ্রাম। আর যেই ওয়াটারটা আছে সেটা হচ্ছে 30 গ্রাম ওয়াটারের মাস, যেটা অ্যাকচুয়ালি রিয়ালিটি ওয়াটার। আর বলছে হিট কত লাগবে, এর টেম্পারেচারটা 8 ডিগ্রি সেলসিয়াস টু 58 ডিগ্রি সেলসিয়াস করতে। ওয়াটার আছে, দেখ হিটের ফর্মুলা কি ছিল? হিটের ফর্মুলা ছিল মাস অফ ইকুইভ্যালেন্ট এস ডব্লিউ ডেল্টা টি প্লাস রিয়েল মাস ইন্টু এস ডব্লিউ ডেল্টা টি। তো ডাইরেক্ট কমন নিয়ে নে, কি কমন নিতে হবে? এস ডব্লিউ ডেল্টা টি। ইকুইভ্যালেন্ট মাস কত? 20, রিয়েল মাস কত? 30, এস ডব্লিউ কত? 1। ইউনিট বল যেটা তোর বেরিয়েছে ক্যালোরি। ওকে, 58 মাইনাস 8, তো এটা আসছে 50 ইন্টু 50, 2500 ক্যালোরি। ক্লিয়ার? আচ্ছা, 1 ক্যালোরি ইকুয়াল টু 4.18 জুল। হ্যাঁ, 4.2 জুল, এটা এক্স্যাক্ট। হ্যাঁ 4.2 নিয়ে নে। তাহলে এটাকে আমি যদি জুলে কনভার্ট করি তাহলে কত হবে? 2500 ইন্টু 4.2 জুল। বাকিটা ক্যালকুলেশন, বাজে একটা ভ্যালু আসবে। 4-এর মাল্টিপ্লিকেশন হলে ভালো হতো। 2500, 10,000-এর উপরে হবে। 25 শূন্য হাতে 5, 105, 1050 না 1050, আর একটা জিরো হবে, সেটাই ভাবছি। হ্যাঁ, আর একটা জিরো হবে, এই জিরোটা। এটা কত হলো? জুল। এটা মনে থাকবে তো? তো এস ডব্লিউ আবার বল, 1 ক্যালোরি পার গ্রাম কেলভিন। ক্লিয়ার? এবার যদি আমি এটাকে কিসে নিয়ে যাই? জুলে। তো 1 ক্যালোরিটাকে কনভার্ট কিসে করব? 1 ইন্টু 4.18, আর নিচে এটাকে কেজিতে নিয়ে যাব। নিচে কি ছিল? গ্রাম ছিল, তাহলে 10 টু দি পাওয়ার -3 হয়ে যাবে। তাহলে এটা কি বেরোলো? জুল পার কেজি কেলভিন। ক্লিয়ার? তাহলে ফাইনাল অ্যান্সার কত হবে? 4200, অথবা উপরে গেলে কি হচ্ছে
4.2 দিয়ে দে 10⁻³ ওকে। তো SW ইকুয়াল টু 1 ক্যালোরি পার গ্রাম কেলভিন, এটা কত লেখা যায় 4200 কেজি কেলভিন। তখন ফ্লোতে বলে দিয়েছিলাম, আমি জানি গ্রামই হয়। এখানে এসে তো যদি বেশ লজিক ক্লিয়ার থাকে তুই একটা জায়গায় তুই ঠিক নিজেকে ঠিক করে নিবি, কারণ এই জায়গাটা ভ্যালুটা 4200, ওটা তখনই পসিবল যখন ক্যালোরিটা 1 ক্যালোরিটা গ্রামে ছিল। আর যতগুলো আমি কোশ্চেন করেছি দেখ সব গ্রাম দিয়ে করেছি, দেখতে পেয়েছিস 10 গ্রাম 20 গ্রাম। কেন বলছো? কারণ কোশ্চেনগুলো তো আমার জানা আছে। তো এটা তখনই কাটাকাটি হচ্ছিল 1-এর সঙ্গে, এটা গ্রাম আছে তো 100% এটাও কিসে ছিল, ক্যালোরি পার গ্রাম কেলভিন। ওকে ওকে ওকে। আর কি আছে, থার্মাল এক্সপ্যানশন। দেখ থার্মাল এক্সপ্যানশন, একটা রডকে যদি গরম করি তাহলে রডটা বেড়ে যাবে। তো ফাইনাল লেন্থের ফর্মুলা কি, এল ফাইনাল ইকুয়াল টু এল ইনিশিয়াল 1 প্লাস আলফা টি। এবার যদি আলফাটা ভ্যারিয়েবল হয় তাহলে ইন্টিগ্রেশনস অফ ইনিশিয়াল টু টি ফাইনাল আলফা ডেল্টা টি হয়। আলফা যদি কনস্ট্যান্ট হয় আলফাটা বেরিয়ে যাবে, তাহলে সিম্পল ডেল্টা টি হয়ে যাবে, ইন্টিগ্রেশন অফ ডেল্টা টি হয়। আর এরিয়াতে কী হবে, এ নট 1 প্লাস, এটা এরিয়া আছে তার মানে এখানে 2 আলফা হয়ে যাবে। অ্যাকচুয়ালি কী হয়, এরিয়ার জন্য বিটা হয় আর ভলিউমের জন্য গামা হয়, রোয়ের জন্য এটা হয়। এটা একবার এখানে দেখিয়ে দিই, এটাও ভালো ডায়াগ্রাম ড্র করে। সেরকম কিছু নেই, ফর্মুলাই ফাইনালি তোকে মনে রাখতে হবে। এই যে রডটা আছে, এই রডটাকে আমি যদি ইউনিফর্মলি গরম করি, কোনো একটা প্রসেসে যদি একে আমি ইউনিফর্মলি গরম করি তাহলে কি হবে, এর লেন্থ বেড়ে যাবে। লেন্থ কেন বাড়বে, কারণ দুটো মলিকুলের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্সটা, এখানে যখন হিট দেবো হিটটা যাবে কিসে, ওর ভাইব্রেশনে যাবে। তাহলে দুটো মলিকুলের মধ্যে ডিস্টেন্সটা, সেপারেশনটা কী হয়ে যাবে, এভারেজ ডিস্টেন্সটা বেড়ে যাবে। তার জন্য এল ফাইনাল ইকুয়াল টু কী হয়, এল ইনিশিয়াল 1 প্লাস আলফা ডেল্টা টি। এবার এই ফর্মুলাটা এলো কোথার থেকে, এই ফর্মুলাটা এলো চেঞ্জ অফ লেন্থ, মানে লেন্থটা কতটা চেঞ্জ হবে সেটা ডিপেন্ড করবে তুই কতটা টেম্পারেচার বাড়াবি। এবার লেন্থটা কতটা চেঞ্জ হবে এটা আরও ডিপেন্ড করে ইনিশিয়াল লেন্থের উপরেও। ইনিশিয়াল লেন্থ যত বেশি থাকবে তত এটা বেশি লম্বা হবে, মানে এল ফাইনালও বেশি হয়ে যাবে। একটা ছোট্ট নাটকে গরম করা আর একটা সরু রডকে গরম করা, দুটোর মধ্যে কি হচ্ছে, সেম জিনিস হবে কি, দুটো সেম অ্যামাউন্টে বাড়বে কি, ছোট নাটটা কম বাড়বে, বড় নাটটা বেশি বাড়বে। এক্সপেরিমেন্টাল দেখা গেছে। তার জন্য ফাইনালি বললো যে ডেল্টা এল ইকুয়াল টু এল ডেল্টা টি লিখে দাও, আর একটা কনস্ট্যান্ট আনতে হবে। তো থার্মাল কনস্ট্যান্ট নিয়ে আসো। এই আলফাটার নাম কি, কোএফিশিয়েন্ট অফ থার্মাল এক্সপ্যানশন। আলফাটাকে কি বলে, কোএফিশিয়েন্ট, আরও যদি ভালোভাবে বলি কোএফিশিয়েন্ট অফ লিনিয়ার থার্মাল এক্সপ্যানশন। চলছে দেখো, লিনিয়ার থার্মাল এক্সপ্যানশন। ওকে, এলটা কি, ইনিশিয়াল লেন্থ, এর জন্য এল আই দেওয়া হয়, ইনিশিয়াল লেন্থ। দেখবি সিলেবাসে লেখা আছে ফর্মুলার সঙ্গে সঙ্গে ইউনিট যেন মনে থাকে, তার মানে ইউনিট থেকে কোশ্চেন জিজ্ঞেস করবে। আলফার ইউনিটটা ট্রাই কর। পৃথিবীতে যে কোনো জিনিসের ইউনিট চেক করতে গেলে ও ডাইমেনশন দেখলে হয়ে যায়। কি হয়, কেলভিন ইনভার্স আর ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। তো আলফা ইকুয়াল টু ডেল্টা এল ডিভাইডেড বাই ডেল্টা এল ডিভাইডেড বাই ডেল্টা এল ডিভাইডেড বাই এল ইন্টু ডেল্টা টিটাও নিচে যাবে। তাহলে এর ইউনিট কি আছে, তাহলে এটা কি হলো, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। বোঝা গেছে? ওকে, এখান থেকে কি লেখা যায়, এল ফাইনাল মাইনাস এল ইনিশিয়াল ইকুয়াল টু আলফা এল ইনিশিয়াল ডেল্টা টি। আর ওখান থেকে কি এলো, এই ফর্মুলাটা চলে এলো, এল ফাইনাল ইকুয়াল টু এল ইনিশিয়াল প্লাস আলফা এল ইনিশিয়াল ডেল্টা টি, তাই না?
তো তারপরে এটা আসছে, এটাতেই কাজ মিটে যাবে। এবার ধরে নে তুই রডকে গরম করছিস না, তুই একটা প্লেটকে গরম করছিস। কাকে? প্লেটকে গরম করছিস। তো প্লেটকে গরম করছিস, তার মানে আবার কি হবে, ইউনিফর্মলি হিট দিতে হবে। ইউনিফর্মলি হিট দিলে এর ধরে নে এল, এটাও কি, এটা L1, এটা L2। তাহলে ব্যাপারটা হয় কি বলতো, L2-র ফর্মুলা আমি কি লিখবো, L2 ইনিশিয়াল 1 প্লাস আলফা 1 ডেল্টা টি। সিমিলারলি L1টাও কি লিখবো, L1 ফাইনালটা L1 ইনিশিয়াল ইন্টু 1 প্লাস আলফা 2 ডেল্টা টি। তারপর কি করব, ফাইনাল এরিয়া মানে কি, দুজনকে মাল্টিপ্লিকেশন করে দেবো। ফাইনাল এরিয়া কি হবে, L2 ইন্টু L1। ওকে, আর এখানেও এরিয়া মাল্টিপ্লিকেশন হবে L2 ইন্টু L1, বাট এটা কি হবে, ইনিশিয়াল হয়ে যাবে। তার মানে কি লেখা যাচ্ছে, ফাইনাল এরিয়া ইকুয়াল টু ইনিশিয়াল এরিয়া 1 প্লাস আলফা 1 ডেল্টা টি ইন্টু 1 প্লাস আলফা 2 ডেল্টা টি। ক্লিয়ার? এবার মাল্টিপ্লিকেশন করে দে, 1 প্লাস আলফা 1 ডেল্টা টি প্লাস আলফা 2 ডেল্টা টি। তার পরের টার্মটা কী হবে, আলফা 1 আলফা 2 ডেল্টা টি হোল স্কোয়ার, তাই না? হ্যাঁ কি না, আলফা 1 আলফা 2 ডেল্টা টি হোল স্কোয়ার। এবার ডেল্টা টিটা খুব একটা বেশি না, আমি জানি 5-10 ডিগ্রি সেলসিয়াস হতে পারে, বাট আলফা 1 আলফা 2 পাগল হয়ে যাবে। আলফা 1-এর ভ্যালু জানিস, মানে অনেক কম হয়, 10⁻⁻12 এরকম রেঞ্জে থাকে। দুটো মাল্টিপ্লিকেশন করে দিচ্ছিস, বুঝতে পেরেছিস তো? তার মানে লাস্টের টার্মটা কি করব, ইগনোর করো। তাহলে ফাইনাল এরিয়া এ ফাইনাল ইকুয়াল টু এ ইনিশিয়াল 1 প্লাস আলফা 1 প্লাস আলফা 2 ডেল্টা টি। এবার যদি আলফা 1 আলফা 2 ইকুয়াল হয়ে যায়, কখন হবে, আইসোট্রপিক মেটেরিয়ালে। তাহলে আইসোট্রপিক মিন্স মানে এ পাশেও কপার, ও পাশেও কপার, মানে এই লেন্থ বরাবরও গেলে কপার পাবি, ওই লেন্থ বরাবরও গেলেও কপার পাবি, আর ভিতরে শুধু কপারই আছে, 2-3টে মিক্স আপ নেই। তো আইসোট্রপিক হলে কি হয়, আলফা 1 ইকুয়াল টু আলফা 2 হয়ে যায়। তাহলে ফর্মুলা কি হলো, এ ফাইনাল ইকুয়াল টু এন ইনিশিয়াল 1 প্লাস 2 আলফা ডেল্টা টি। এই 2 আলফাটাকে বিটা বলে ডিনোট করে, এই পেজে অনেক বেশি জায়গা নিয়ে নিয়েছে। তো ফাইনালি আমরা কি বুঝলাম, এল ইকুয়াল টু এল ইনিশিয়াল 1 প্লাস আলফা ডেল্টা টি। যদি আলফা ভ্যারি করে তো এল ইকুয়াল টু এল ইনিশিয়াল 1 প্লাস ইন্টিগ্রেশনস অফ আলফা ডেল্টা টি। চান্স কম আছে এটা দেওয়ার। এ ফাইনাল ইকুয়াল টু এ নট 1 প্লাস বিটা ডেল্টা টি। এরপর ভলিউম পড়লে কি হবে, ভি ইকুয়াল টু ভি নট 1 প্লাস গামা ডেল্টা টি। গামাতে কি আসবে, 3টে ডাইমেনশন। বিটা অ্যাকচুয়ালি কি হয়, আলফা 1 প্লাস আলফা 2 হয়, আর গামা কি হবে, আলফা 1 প্লাস আলফা 2 প্লাস আলফা 3। তো এই বিটার ভ্যালু 2 আলফা কখন হবে, যখন আইসোট্রপিক হবে। ওকে, 2 আলফা কখন হবে, আইসোট্রপিক। এটা মনে হয় অ্যানআইসোট্রপিক বলে, যখন আলাদা আলাদা হবে। আর এটা কি হয়ে যাবে, 3 আলফা হয়ে যাবে, এটাও কি আইসোট্রপিক। তো রেশিও কি, আলফা ইস টু বিটা ইস টু গামার, আলফা ইস টু 2 আলফা ইস টু 3 আলফা, 1 ইস টু 2 ইস টু 3। বুঝে গেল, কমন জিনিসকে উড়িয়ে দিই। লাস্ট ওয়ান ইজ ডেন্সিটি, সিলেবাসের এটাই লাস্ট পার্ট, ডেন্সিটি। তার মানে থার্মাল ইমিশন, থার্মাল এক্সপ্যানশন হয়ে যাবে। ডেন্সিটিটা কি, মাস বাই ভলিউম। তো ফাইনাল ডেন্সিটি ইকুয়াল টু ফাইনাল মাস বাই ফাইনাল ভলিউম হবে, আর ইনিশিয়াল ডেন্সিটি ইকুয়াল টু ইনিশিয়াল মাস বাই ইনিশিয়াল ভলিউম হবে। তাহলে মাস কি চেঞ্জ হবে গরম করলে, গরম করলে মাস চেঞ্জ হবে না। তাহলে ফর্মুলা যেটা ছিল না, ভি ফাইনাল ইকুয়াল টু ভি ইনিশিয়াল 1 প্লাস আলফা ডেল্টা টি, এটাকে রেখে দে। এরপর কি করবি, এটাকে উল্টো করে দে, 1 বাই ভি ফাইনাল ইকুয়াল টু 1 বাই ভি ইনিশিয়াল 1 প্লাস আলফা ডেল্টা টি।
এটা গামা না, এটা কি আছে গামা, গামা ডেল্টা টি। তাহলে এবার মাস দিয়ে ডিভাইড করা যাক, মাস দিয়ে মাল্টিপ্লিকেশন করা যাক, কোনো ইস্যু? নো ইস্যু। পাওয়ারে কি হবে -1, হ্যাঁ বাইনোমিয়াল এক্সপেনশন। তাহলে এটা কি হলো ডেন্সিটি অফ ফাইনাল ইকুয়াল টু ডেন্সিটি অফ ইনিশিয়াল 1 মাইনাস গামা ডেল্টা টি, বাইনোমিয়াল এক্সপেনশন 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n 1 প্লাস nx, যখন x টার্মটা টেন্স টু 0 হয়, অনেক ছোট হয়, গামাটা তো ছোট কারণ আলফাটা ছোট ছিল, ডেল্টা টি ছোট নয়। নেক্সট টপিক হচ্ছে বাইমেটালিক স্ট্রিক। বাইমেটালিক স্ট্রিক, উপরের জিনিসটা পরে দেখাচ্ছি, থার্মাল স্ট্রেস। বাইমেটালিক স্ট্রিকটাকে দেখে নেই। মানে এই জিনিসটা, এই যে মেটাল ছিল, ধরেন এটা হচ্ছে কপার ছিল, এটা ধরেন স্টিল ছিল, তো কপারের থার্মাল এক্সপ্যানশন বেশি হয়। ইনিশিয়ালি এদের কন্ডিশন কী ছিল? ইনিশিয়ালি এদের কন্ডিশন দুজনের লেন্থ সেম, দুজনের ডাইমেনশন সেম। এবার নিচ থেকে কেউ কী করে দিয়েছে? আগুন লাগিয়ে দিয়েছে। এই আগুন দেখতে পাচ্ছিস? এবার কেউ হয়তো এই আগুনটা নিয়ে এর নিচে লাগিয়ে দিয়েছে, তাহলে গরম হবে। গরম হলে কী হবে? যার থার্মাল এক্সপ্যানশন বেশি, গরম করে ছেড়ে দিয়েছি, আবার নিয়ে চলে এসেছি। তারপর গরম করে যখন গরম হয়ে গেছে তখন কপারটা একটু বেশি এক্সপ্যান্ড হবে, আর স্টিলটাকে অতটা এক্সপ্যান্ড করতে দেবে না, হবে ওরও হবে। তো ফাইনালি কপারটার লেন্থ বেশি হবে, স্টিলটার লেন্থ কম হবে, আর এরকম একটা শেপ তৈরি হয়ে যাবে, যেটাকে বলে বাইমেটালিক স্ট্রিক। আর এই যে দুজনের যে মাঝের ডিস্টেন্সটা, এটাকে আর দিয়ে ডিনোট করা হয়। মানে এইটা একটা আর্ক তৈরি হবে না, তো একটা রেডিয়াস অফ কার্ভেচার তৈরি হচ্ছে, একটা রেডিয়াস অফ কার্ভেচার তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছিস? আর এটা কি? এটা আর প্লাস ডি। ডিটা কি? থিকনেস, বুঝা গেল? এটা ডি নিয়েছিলাম, এটাও ডি নিয়েছিলাম, তাহলে নিচের ডিস্টেন্সটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে আর মাইনাস ডি। এটা আমার লাগবে না বাই দ্য ওয়ে। এবার দেখ, তুই ভালো করে একটা জিনিস বোঝ, দুজনের জন্য অ্যাঙ্গেলটা কি সেম হয়েছে? সেম হয়েছে। আমি যদি বলি এই যে সারফেসটা আছে, উপরের সারফেসটা, এর ইনিশিয়াল লেন্থ ছিল এল, তাহলে ফাইনাল লেন্থ কী হয়ে যাবে? 1 প্লাস আলফা ডেল্টা টি হবে, তো হবে। আর এল লেন্থ কত হয়ে যাবে? এটাও তো বাড়ছে না, তো এল ফাইনাল ইকুয়াল টু, এরও কিন্তু ইনিশিয়াল এলই ছিল, তাহলে 1 প্লাস আলফা ডেল্টা টি হয়ে গেল। এই দুটো ক্লিয়ার হয়েছে কিনা বল? বাট এর দুজনের ফাইনাল লেন্থ কি সেম? এটা 1, এটা 2, তো 1 এর ফাইনাল লেন্থটা কী হয়ে যাবে? আর্ক হয়ে যাচ্ছে না? আর্ক। আর্ক ইকুয়াল টু কী হয়? এস ইকুয়াল টু আর থিটা, এস ইকুয়াল টু আর থিটা। তো এর জন্য রেডিয়াসটা কত? আর না আর প্লাস ডি? এর জন্য, তাহলে এটাকে কি লিখবো? আর প্লাস ডি ইন্টু থিটা, আর এসটাকে কি লিখবো? এল 1 প্লাস আলফা, ওটা যদি কপার হয় তাহলে কপার লিখবো আলফা 1 ডেল্টা টি, বুঝা গেল? আর নিচেরটাকে কি লিখবো? আলফা 2 লিখবো। এবার কারেক্ট হয়েছে দুটো জিনিস, ওটা আমি খুঁজছিলাম, দুটোর আলফা একটা তো কিছু আলাদা হবে না, সবই তো সেম হয়ে যাচ্ছে, তাহলে এল ফাইনাল এল ইনিশিয়াল কী করে আলাদা হচ্ছে? ওকে না? তাহলে এল 1 প্লাস আলফা 1 ডেল্টা টি ইকুয়াল টু আর প্লাস ডি ইন্টু থিটা। আর এর জন্য, এটা কার জন্য বেরোলো? এটা এর জন্য বেরোলো। এর জন্য কি হবে? এল 1 প্লাস আলফা 2 ডেল্টা টি ইকুয়াল টু আর থিটা। ক্লিয়ার? থিটাটা ইকুয়াল, আমি দুটোকে ডিভাইড করে দিলাম, তো আর প্লাস ডি ডিভাইডেড বাই আর, এর ভ্যালু কত এলো? 1 প্লাস আলফা 1 ডেল্টা টি ডিভাইডেড বাই 1 প্লাস আলফা 2 ডেল্টা টি। ফিল পাচ্ছিস? এখান থেকে আর বেরোবে, ডিভাইড করে দিলাম 1 প্লাস আলফা 1 ডেল্টা টি ডিভাইডেড বাই 1 প্লাস আলফা 2 ডেল্টা টি। নেক্সট ডি বাই আর ইকুয়াল টু 1 প্লাস আলফা 1 ডেল্টা টি 1 প্লাস আলফা 2 ডেল্টা টি মাইনাস 1। তাহলে এটা ক্যালকুলেশন করলে এটা চলে আসছে, দেখ আসবে না ডাইরেক্ট, আর একটু মডিফাই করতে হবে। তাহলে ডি বাই আর কি আসছে? 1 1 কেটে যাচ্ছে, তো আলফা 1 মাইনাস আলফা 2 ডেল্টা টি ডিভাইডেড বাই 1 প্লাস
আলফা টু ডেল্টা টি, এখানে 2 হবে। ওকে, তো এর মানে কি আর এর ভ্যালু কত এলো, ডি ইন্টু দেখ ডিটা মাল্টিপ্লিকেশন হচ্ছে 1 প্লাস আলফা টু ডেল্টা টি ডিভাইডেড বাই আলফা 1 মাইনাস আলফা টু ডেল্টা টি। ক্লিয়ার হয়েছে? এটা 1 প্লাস, দেখ ম্যাচ করছে, এইভাবে ডেরিভেশনটা এসছে। যা তুই ফাইনাল অ্যান্সার মনে রাখ বা ডেরিভেশন তোর ব্যাপার। হ্যাঁ, রেডিয়াস বার করতে হবে, রেডিয়াস অফ কার্ভেচার, ওটা কত কার্ভ হবে। ওই যেগুলোতে আমাদের ঘর বাড়িতে কেউ বিড়ি সিগারেট খেলে রিং বেজে যায় না, রিং কেন বাজে? কারণ বিড়ি সিগারেটের ধোঁয়াটা ওখানে যায়, গরম হয়ে যায়, গরম হয়ে গেলে মেটালিক স্ট্রাকচার একটু কার্ভ হয়ে যায়। ধরে নে সোজা যখন ছিল মানে এখানে একটা কোনো সিগন্যাল আছে, এই সিগন্যালে যদি টাচ করে তাহলে রিং বাজবে, তাহলে যখন এটা আর্ক হয়ে যাবে তাহলে এটা এখানে টাচ করতে পারে। ওকে, তো কতটা আর্ক হবে রেডিয়াস সেটা আমাকে ক্যালকুলেট করতে হয় ইন রিয়েল প্র্যাকটিক্যাল লাইফ, সো দ্যাট ওটা টাচ করে। চলো থার্মাল স্ট্রেস। থার্মাল স্ট্রেস কি, ধরেন একটা রড আছে, এই রডটাকে আমি যদি গরম করি রডটার লেন্থ কি হয়ে যাবে, বেড়ে যাবে। তাহলে এর মধ্যে কি কোনো স্ট্রেস জেনারেট হবে? হবে না। স্ট্রেস কখন জেনারেট হবে? রড দুটো যদি ফিক্স থাকে। এটাকে আমরা কিভাবে ডিনোট করবো? ধরেন এখানে গরম করছি, তো গরম করলে এর লেন্থটা হওয়া উচিত ছিল কত? এল ফাইনাল এতটা হওয়া উচিত ছিল, এল ইনিশিয়াল এটা। তো এখানেও ওই জিনিসটা হওয়া উচিত ছিল না? আমি ডটেড লাইন দিয়ে দেখাচ্ছি, মানে এই ফিক্সড এন্ডটা যদি না থাকতো তাহলে রডটা এতটা বড় হতো, বাট ওটা হতে পারছে না। যখন হতে পারবে না তার মানে একটা স্ট্রেস জেনারেট করছে, কে ফিক্সড এন্ডটা তো স্ট্রেস জেনারেট করছে, তাই না? তো ওই থার্মাল স্ট্রেসটা মানে যতটা থার্মাল স্ট্রেস জেনারেট হবে সেই থার্মাল স্ট্রেসটা কি হবে? থার্মাল স্ট্রেস হয়ে যায়, আমরা জানি কি ইলাস্টিসিটি or Young modulus equal to stress by strain। তো স্ট্রেস ইকুয়াল টু কি হয়ে গেল, ই ইন্টু স্ট্রেন। এবার এই ইটা কি, এই ইটা হচ্ছে ডেল্টা এল বাই এল। মানে ওই ডেল্টা এলটা তুই এখানে দেখতে পাচ্ছিস না, কিছু ছেলের মাথায় থাকে ডেল্টা এল তো হচ্ছে না, ডেল্টা এল তো হচ্ছে না, বাট হওয়া কথা ছিল, তার জন্যই তো স্ট্রেসটা জেনারেট হচ্ছে, তাই না? এরকম হয় না, তুই একটা জিনিসকে ফিক্সড করেছিস তারপরে কম্প্রেস করছিস, কম্প্রেস করলে ছোট হয়ে যাচ্ছে, ডেল্টা এল লেন্থ চেঞ্জ হচ্ছে, ওটাকেই তো আমরা কম্প্রেসিভ স্ট্রেস বলি। তাহলে এরপর আমরা কি করব? এরপর কিছুই না, ডেল্টা এল এর ফর্মুলা কি ছিল থার্মাল এক্সপ্যানশনের জন্য? ফর্মুলা এল ফাইনাল ইকুয়াল টু এল ইনিশিয়াল 1 প্লাস আলফা ডেল্টা টি। তো ডেল্টা এল কি ছিল? এল ইনিশিয়াল আলফা ডেল্টা টি। ওকে, তাহলে ডেল্টা এল এর ভ্যালু আমি কি লিখব? এল ইনিশিয়াল আলফা ডেল্টা টি, নিচেও কে আছে? এল ইনিশিয়াল। এটাকে কি বলে? থার্মাল স্ট্রেস। তো থার্মাল স্ট্রেসের ফাইনাল ভ্যালু আলফা ই আলফা ডেল্টা টি বা আলফা ই ডেল্টা টি, ভালো দেখতে লাগে কি করলে, আলফা ই ডেল্টা টি। তার মানে এবার দেখ এই ফর্মুলাতে ডেল্টা এল আছে কি? থাকবেও না, ওটাই তো চালাকি করেছিলাম। এই ফর্মুলাতে ডেল্টা এল নেই, তাহলে কে আছে? ডেল্টা টি। সেটা তুই জানিস তো, কত টেম্পারেচার বার করেছিস, ইয়ের ভ্যালু জানিস তো, আলফার ভ্যালু জানিস, অ্যান্সার হয়ে যাবে। আর এর কেসে থার্মাল স্ট্রেস কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। এখানেও এক্সপ্যানশন হচ্ছে, বাট ওটাকে স্ট্রেস দেওয়ার জন্য মনে হয় কোনো ফিক্সড এন্ড নেই, তার জন্য এখানে কী হয়ে যাবে? থার্মাল স্ট্রেস ইকুয়াল টু 0 হয়ে যাবে। এইটা একটা কোশ্চেন আসতে পারে, এইটা একটা কোশ্চেন আসতে পারে, আর একটা কোশ্চেন কি আসতে পারে? এরকম একটা কোশ্চেন দিতে পারে। এই কোশ্চেনগুলো একটু বেশি খতরনাক। এখানে কি বলছে? এক্স অ্যামাউন্ট, এটা ফাঁকা রেখেছে, মানে এটা ফ্রি রেখে দিয়েছি, বাট এটাকে আমি যদি গরম করি 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 90 ডিগ্রি সেলসিয়াস, এই টেম্পারেচারে যদি গরম করি তাহলে কি হবে? এটা বেড়ে যাবে। বেড়ে কি হয়ে যাবে? মানে এতটা হওয়া
উচিত ছিল, এতটা হওয়া উচিত ছিল, বাট হলো কি? হলো না। একটা জিনিস ভাব, এই টোটাল লেন্থটা কি? এল ফাইনাল। এই লেন্থটা কি? এল ইনিশিয়াল। আর এই লেন্থটা কি? এই লেন্থটা হচ্ছে আমার মেন কাজে কে দিচ্ছে? থার্মাল। ভালো করে বোঝ, থার্মাল স্ট্রেসের জন্য এটা কাজে লাগছে তো। এটাকে ধরে নে, কি ডিনোট করি বলতো? এটাকে ডেল্টা এল লেখ, এটাই তো আমার কাজে লাগবে। এবার এই ডেল্টা এলটা, এই ডেল্টা এলটা কি? এই ডেল্টা এলটা হচ্ছে এল ফাইনাল মাইনাস এল ইনিশিয়াল, যেটা হচ্ছে এল ফাইনাল মাইনাস এল ইনিশিয়াল হলো তো এটা হচ্ছে। এখান থেকে কাকে মাইনাস করতে হবে? এক্সকে মাইনাস করতে হবে। তার মানে থার্মাল স্ট্রেসের জন্য যেই ডেল্টা এলটা, থার্মাল স্ট্রেসের জন্য যেই ডেল্টা এলটা, সেটা কি হবে? ডেল্টা এল অফ ইলংগেশন, ডেল্টা এল অফ, এই ডেল্টা এলটা কিসের জন্য হচ্ছে? টেম্পারেচারের জন্য বাড়ছে। ওখান থেকে আমাকে কাকে মাইনাস করতে হবে? এক্সকে মাইনাস করতে হবে। ওই যে ফর্মুলাটা ছিল না, থার্মাল স্ট্রেস ইকুয়াল টু আলফা, সরি, ই ইন্টু এপসাইলন। এপসাইলনটা কি ছিল? স্ট্রেন ছিল তো। স্ট্রেনটা কি ছিল? ডেল্টা এল ছিল, ডিভাইডেড বাই এল ছিল। তাহলে আমি কি লিখবো এবার? ই ইন্টু ডেল্টা এল এর ভ্যালু কত লিখবো? ডেল্টা এল মাইনাস এক্স লিখবো। ওই ডেল্টা এল টি মাইনাস এক্স লিখবো, ডিভাইডেড বাই এল। এটা বুঝতে একটু অসুবিধা হতে পারে, আর একবার দেখে নে। আমার অ্যাকচুয়াল এই লেন্থটাই তো স্ট্রেস প্রোভাইড করবে, মানে এই ডেল্টা এল টি মাইনাস এক্স, টি ফর টেম্পারেচারের জন্য যে চেঞ্জটা। বাট ওটা আমার লাগবে না। আমার লাগবে কতটা? যে ভিতরের পার্টটা এক্স যখন মুভমেন্ট হবে তখন স্ট্রেস কত হবে? এস যখন মুভমেন্ট হবে তখন তো স্ট্রেস জিরো হবে না। তো আমার এই এক্সট্রা কোনো কাজে আছে? নেই। তার জন্য ওই এক্সট্রাকে কী করে দিয়েছি? মাইনাস করে দিয়েছি। কোশ্চেন করা যাক। আমি নিজে ভ্যালু নিচ্ছি, তো যা কিছু অ্যান্সার আসতে পারে। না, এবার কর। ফার্স্টেরটা কি আছে? থার্মাল স্ট্রেস 0। সেকেন্ডের ফর্মুলা কি? আলফা ডেল্টা টি ই। আলফার ভ্যালু কত? 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9, 100 ইন্টু ইয়ের ভ্যালু 12 ইন্টু 10 টু দি পাওয়ার 9। উড়ে গেল, এটা উড়ে গেল, আর এটা 12 1440। ঠিক আছে? নিউটন পার মিটার স্কোয়ার। এসআই ইউনিটেই আছে সব। যাই হোক, একটা ভ্যালু বেরিয়েছে বাস, খুশ। বাট এখানে সমস্যা, যার জন্য ভ্যালুগুলো বারবার চেঞ্জ করছিলাম। এর ফর্মুলা কী ছিল থার্মাল স্ট্রেসের? থার্মাল স্ট্রেসের ফর্মুলা ছিল ই ইন্টু ডেল্টা এল বাই এল, বাট এখানে একটা কী হয়ে যাবে? মাইনাস এক্স হয়ে যাবে। ই এর ভ্যালু কত? 12 ইন্টু 10 টু দি পাওয়ার প্লাস 9। ডেল্টা এল ভ্যালুটা বার করতে হবে। এক্স এর ভ্যালু 10 টু দি পাওয়ার মাইনাস 6 আছে, নিচে এল এর ভ্যালু 100 মিটার আছে। তাহলে ডেল্টা এল বার করার ফর্মুলা কি? থার্মাল ডেল্টা এল। ডেল্টা এলটা কি? টেম্পারেচারের জন্য। ফর্মুলা কি ছিল? আলফা L2 মাইনাস L1 আলফা ডেল্টা টি ইন্টু এল। এটাই তো ছিল, দেখবি? এই তো এল আলফা ডেল্টা টি। এল এর ভ্যালু কত? 100। আলফার ভ্যালু 10 টু দি পাওয়ার মাইনাস 9, আর এখানে একটা 1.2। ডেল্টা টি কত? 100। তাহলে এটা কত আসছে? 10 টু দি পাওয়ার মাইনাস 5 ইন্টু 1.2। তাহলে 10 টু দি, এটা কত হলো? 12 মাইক্রোমিটার এলো না? ক্যালকুলেশন কি বলছে? 12 মাইক্রোমিটার চলে এসছে। তাহলে এটা কি হলো? 12 মাইনাস 1 মাইক্রোমিটার, হ্যাঁ কি না? ডেল্টা এর ভ্যালু 12, এক্স এর ভ্যালু 1 মাইক্রোমিটার। ও মাই গুডনেস, আমি ভাবতেই পারিনি এত সুন্দর ভ্যালু চলে আসবে। তো মাইক্রোমিটার, তাহলে এটা কত এলো? 11। 12 ইন্টু 11 ইন্টু 10 টু দি পাওয়ার 9, আর ওখানে কত আছে? 10 টু দি পাওয়ার মাইনাস 6। মাইক্রোমিটারের জন্য মাইনাস 6, নিচে 100
তাহলে এটা হচ্ছে 12 ইন্টু 11 ইন্টু 10 হচ্ছে, দেখ ক্যালকুলেট করে, -6 9 10⁻³ 100। তো এটা 11 ইন্টু 12 টু 132, ঠিক আছে 1320। দেখ ধরে নে উপরে একটা আলফা 1 আছে যার নাম কপার, নিচে হচ্ছে কপার, মাঝে কে আছে, স্টিল আছে, ঠিক আছে। তার মানে তুই এবার যদি টেম্পারেচার ইনক্রিজ করিস, কে কে আছে ভালো করে বোঝ। মাঝে আমি কাকে দেবো বল, মাঝে আমি স্টিলকে দিলাম, আর এইগুলো কি অ্যালুমিনিয়াম, 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 আর এটা কি স্টিল। এবার যদি একে গরম করি ইউনিফর্মলি, ইউনিফর্মলি মানে একে ইউনিফর্মলি এর ভিতর থেকে গরম করছি, মানে পুরো সারফেসে যেন সেম টেম্পারেচার পড়ে, তাহলে অ্যালুমিনিয়ামটা কি হবে, বেশি এক্সপ্যান্ড হতে যাবে। তো অ্যালুমিনিয়াম যেটা হচ্ছে না, ড্র করে দেখাচ্ছে, ধরে নে অ্যালুমিনিয়াম চাইছে বেশি যেতে, আর স্টিল চাইছে এতটা যেতে, মানে এই এক্সটার্নাল এফেক্ট যদি না থাকতো তাহলে স্টিল এতটা যেত। এক্সটার্নাল এফেক্টের জন্য স্টিলটা একটু বাড়বে না কমবে বল, বেশি হবে, কারণ কপার ওকে টেনে নিয়ে যাবে, কারণ কপারের এক্সপেনশনটা, থার্মাল এক্সপেনশনটা বেশি। তো কপার চাইছে এটা কি, এটা কপারের লাইন, এটা কার লাইন, কপারের লাইন, এটা কার লাইন, স্টিলের লাইন, বাট হয়তো অ্যালুমিনিয়ামের লাইন, অ্যালুমিনিয়াম, আর এটা কি স্টিলের লাইন, এস দিয়ে ডিনোট করছি। আর অ্যাকচুয়ালি কতটা হবে, অ্যাকচুয়ালি হবে এদের মাঝে কোনো একটা পয়েন্ট। এবার এই পয়েন্টে কি হবে, সবার লাইন কি হয়ে যাবে, মানে সেম লেন্থ হবে, ফাইনালি কি হবে একসঙ্গে যাবে। এটা কেন হয়, কারণ তিনজনায় কি আছে, কম্বাইন আছে। তো অ্যালুমিনিয়াম চাইছে আমি জোরে যাব, অ্যালুমিনিয়াম কি চাইছে আমি আগে যাব, আর স্টিল চাইছে বলছে না আমি আস্তে আস্তে যাব। তাহলে স্টিলের উপর ফোর্স কোন দিকে পড়বে, স্টিলের উপর ফোর্সটা কোন দিকে পড়বে, সামনের দিকে পড়বে। ওকে, তো ফোর্স অন স্টিল। এবার স্টিল বলবে না না তোকে যেতে দেবো না, তো অ্যালুমিনিয়ামকে কি বলবে, অ্যালুমিনিয়ামকে পিছনের দিকে একটা ফোর্স দেবে, আর নিচের অ্যালুমিনিয়ামকেও পিছনের দিকে একটা ফোর্স দেবে। একটু ক্লিয়ার হলো। আর একটা জিনিস বুঝতে পারলাম যে ডেল্টা এল ফাইনাল চেঞ্জ লেন্থ স্টিল অ্যান্ড অ্যালুমিনিয়াম দুটো সেম, ফাইনালি দুজনা সেম লেন্থেই যাবে। ওকে, ফাইনালি দুজনা সেম লেন্থেই যাবে। তাহলে দেখ কতগুলো জিনিস এখান থেকে লেখা যায়। এটা হচ্ছে ডেল্টা এল এস স্টিল অ্যালুমিনিয়াম। এরপর থেকে আমি স্টিল অ্যালুমিনিয়াম লিখবো না, এরপর থেকে 1 2 1 2 করে লিখবো, নাহলে বহুত কষ্ট হবে এটা সলভ করতে। দেখ কী করে করবি, এটা এর লাস্ট টপিক। ফার্স্ট একটা ইকুয়েশন পাচ্ছিস, এফ এস মানে কি F2, এটা কি F1, এটা কি F1, তার মানে কি 2 of F2 equal to F2 equal to 2 F1। তো ফোর্সটাকে আমি কি লিখতে পারি, স্ট্রেস ইন্টু এরিয়া, ঠিক আছে। ধরে নে দুজনের এরিয়া সেম, তাহলে σ2 equal to σ1। স্ট্রেসটাকে কি লেখা যায়, স্ট্রেসটাকে লেখা যায় ই ইন্টু ডেল্টা এল বাই এল। এটাকে কি লেখা যায়, ই টু ডেল্টা এল বাই এল। এই ডেল্টা এলটা আর এই ডেল্টা এলটা ইনিশিয়াল লেন্থ তো সেম, কেটে কেটে গেল, তো E1। এইবার এই ডেল্টা এলটা কি, এই ডেল্টা এলটা তৈরি হয়েছে স্ট্রেসের জন্য ইলংগেশন, হ্যাঁ চেঞ্জ ইন লেন্থ। 1 চাইছিল x1 হতে, বাট ও কি পারলো হতে, পারলো না, x1 মাইনাস এক্স, x1টা বড় x এর থেকে, তো চেঞ্জ অফ লেন্থ আমি কি লিখতে পারি, x1 মাইনাস এক্স লিখতে পারি। আর এখানে কি লিখবো, E2 x মাইনাস x1, বুঝলি। আর একটা 2 কোথায় মিসিং হচ্ছে, হ্যাঁ এখানে একটা 2 মিসিং হয়েছে। ওকে ওকে, এটা কী হবে, x2 হবে।
ওকে, এক্সটা বড় তো x2 থেকে, তাই না? তো আমি এখান থেকে একটা রিলেশন পেয়ে গেলাম, সেই রিলেশনটা হচ্ছে এখান থেকে কী বার করবো বলতো, দুজনার রেশিও বার করি। e2/e1 ইকুয়াল টু কত এলো, x1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 2 ইন্টু এক্স মাইনাস x2, e2 ডিভাইডেড বাই e1 ইকুয়াল টু x1টাকে কী লিখবো, x1টা হবে কি এই ফর্মুলা থেকে বল, এল আলফা 1 ডেল্টা টি মাইনাস এক্স ডিভাইডেড বাই 2 ইন্টু এক্স মাইনাস এল আলফা 2 ডেল্টা টি। মাথায় এটা রাখিনি যে এক্স আমাকে শুধু বার করতে হবে, বাকি ভ্যালু নোন থাকবে। আবার দেখ, আমি যদি মাল্টিপ্লিকেশন করে দিই তাহলে এটা কি হলো, e1 আলফা 1 ডেল্টা টি মাইনাস e1 এক্স। সিমিলারলি এখানে কত হচ্ছে 2 e2 এক্স মাইনাস 2 এল আলফা 2 ডেল্টা টি। ঠিক আছে, তাহলে এক্সটাকে একটা সাইডে নিয়ে নেই, তাহলে 2e2 প্লাস e1 ইন্টু এক্স, তাহলে এটা কি হয়ে গেল e1 আলফা 1 ডেল্টা টি প্লাস 2, একটা e2 মাল্টিপ্লিকেশন হবে, তাহলে এখানে কি হবে 2e2 আলফা 2, আর এখানে 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 একটা এল ছিল, এখানে একটা এল দিতে ভুলে গেছি। ওকে, তার মানে এলটাকে আমি কমন নিয়ে নেব, হ্যাঁ একবারে কমন নিলে ভালো হতো। এখানে কে আছে, এল আছে, তাহলে এক্স এর ভ্যালু কী হলো e1 আলফা 1 প্লাস 2e2 আলফা 2, ফাইনালি কী করে মনে রাখতে হবে ট্রিক্স বলে দিচ্ছি, ডিভাইডেড বাই 2e2 ডিভাইডেড প্লাস e1, আর একটা এল হবে। ক্লিয়ার? ডাইমেনশনও চেক করলে বুঝতে পারবি e2 e1 ডাইমেনশন কেটে যাচ্ছে, আলফা ডাইমেনশনটা কি ইনভার্স টেম্পারেচার, তাহলে টেম্পারেচার কেটে যাচ্ছে, x ইকুয়াল টু এল বেরিয়েছে, ডাইমেনশনালি কারেক্ট। এটা এবার মনে রাখবি কি করে, তার ট্রিক্স বলছি দেখ, এটা একবার চোখ বুলিয়ে নে, যার সঙ্গে আলফা তার সঙ্গে e1 আলফা 1 2e2 আলফা 2 ডিভাইডেড বাই 2e2 প্লাস u1। ওকে, যার থার্মাল কি বললাম, যার থার্মাল এক্সপ্যানশন কম হবে তার সঙ্গে 2 মাল্টিপ্লিকেশন হবে যদি দুটো থাকে। চলো, আলফা 2 e2, এটা কি আলফা 1 e1, এটা কি আলফা 1 e1, ধরে নে কোশ্চেনে বলে দিয়েছে আলফা 1 গ্রেটার দ্যান আলফা 2, যে ছোট হবে তার মাল্টিপ্লিকেশন কি হবে 2 হবে। ফার্স্ট অফ অল তুই কি করবি জানিস, আমি কিভাবে মনে রাখি, ডেরিভেশন এক্সামে কেউ মনে রাখবে নাকি, ডেরিভেশন দেখতে পাচ্ছিস কি অবস্থা হচ্ছে, ডেরিভেশন আমরা মনে রাখবো না। এক্স এর সঙ্গে কি হচ্ছে, এক্স এর ডাইমেনশন কি এল, ওকে তাহলে এল লিখে দিলাম, তাহলে নিচে কি লিখবো e1, এর মধ্যে বল কার থার্মাল এক্সপ্যানশন কম, আলফা 2, মানে 2 এর কম, যার কম হবে তার সঙ্গে 2 e2 তে মাল্টিপ্লিকেশন হবে। এখানে যদি 2e2 লিখি উপরেও কি লিখতে হবে 2e2 লিখতে হবে প্লাস e1, বাট ডাইমেনশনালি কারেক্ট হচ্ছে না, তার জন্য আমি মার্কেটে কাকে নিয়ে আসবো আলফা 1 আলফা 2, এবার দেখ ডাইমেনশনালি কারেক্ট আর অ্যান্সার হয়ে গেছে। আর একটা ডেল্টা টি হবে, ওকে, আর ডেল্টা টি ছিলই তার জন্য ডাইমেনশন কারেক্ট হয়নি। ধরে নে কোশ্চেনে দিয়েছে e1 ইকুয়াল টু 2e2, e1 equal to 2e2 and alpha 1 equal to 2 alpha 2, delta t 50 degree Celsius, length initial length 1 meter, okay, and e1 equal to x alpha 1 equal to ভ্যালু দিয়ে দেবো 12 ইন্টু 10 টু দি পাওয়ার 9, 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার -9, বল ফাইনাল এক্স কত হবে, এক্স ইকুয়াল টু
দেখা যাক 2e2 প্লাস e2 আলফা 1, আলফা 1টাকে আমি আবার আলফা 2তে কনভার্ট করে নেই, 2 ইন্টু আলফা 2 প্লাস 2e2 আলফা 2, ডেল্টাটি কত আছে 50, এটা কত আছে 100, 50 ইন্টু 1 ডিভাইডেড বাই e1 এর ভ্যালু 2e2 প্লাস 2e2 কমন নিলাম 2 আলফা 2 প্লাস আলফা 2 ডিভাইডেড বাই 2e2 ইন্টু 2e2 মানে 4e2, ওকে। আর এটা কত 50, এটা কাটলাম, তার মানে এটা হচ্ছে 2, তাহলে 3/2 আলফা 2 ইন্টু 50, কোশ্চেনে দেওয়া আছে কি আলফা 1 দেওয়া আছে, তাহলে আমাকে লিখতে হবে কি, হ্যাঁ আলফা 1 হচ্ছে 2 আলফা 2, তাহলে আলফা 2 ভ্যালু কত আলফা 1/2, তাহলে 3/2 ইন্টু আলফা 1/2 ইন্টু 50, আলফা 1 এর ভ্যালু কত 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার -9, তাহলে 3/4 ইন্টু 50 ইন্টু আলফা 1 এর ভ্যালু 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার -9। এবার যা ইচ্ছা কর, কাটাকাটি কর, উপরে একটা 2 দিয়ে দে যাতে এটা 100 হয়ে যায়, তাহলে 3/4 মানে কি 0.8 হয়ে যাবে, নিচে একটা 2 হয়ে গেল, এই 2টা একে কাটবে 0.6 হয়ে যাবে, তো 0.75 ইন্টু 6 ইন্টু 10 টু দি পাওয়ার -7, 5 × 30 0 হাতে 3, 6 × 42 3 45 হাতে 4, 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার -7, মানে 0.45 মাইক্রোমিটার চেঞ্জ হবে আমি যা ভ্যালু দিয়েছি।